মাত্র কয়েক ঘন্টা, একটু পরেই ভোট উৎসবে মাতবে গোটা দেশ। সবাই প্রস্তুত, আমরাও প্রস্তুত। ৭২ ঘন্টার বিশেষ সম্প্রচারে সময় সংবাদ জানাবে নির্বাচনের সব খবর। আর এই আয়োজনের খুঁটিনাটি বিশ্লেষণ জানতে আমরা কথা বলবো আমার সহকর্মীদের সাথে। আচ্ছা, এই যে বিশাল যে আয়োজন, বিশাল যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ সম্পন্ন ইতিমধ্যে নির্বাচন কমিশন করেছে। নির্বাচন কমিশন বলছে ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করবে এবং ইতিহাসের নজিরবিহীন একটি নির্বাচন হবে, এমনটি প্রত্যাশা করছে। আয়োজনটা কেমন দেখছে নির্বাচন কমিশনের? ধন্যবাদ। আসলে আমরা যদি একটু শুরু থেকেই বলি, কারণ এই কমিশন যেহেতু একটা অভ্যুত্থানের পরেই গঠিত হয়েছিল, প্রায় 14 মাস অতিবাহিত হয়েছে কমিশনের। শুরুতেই যে চ্যালেঞ্জটা ছিল নির্বাচন কমিশন, সেই চ্যালেঞ্জটা কিন্তু ছিল যে সংস্কার কমিশন ছিল, নির্বাচন সংস্কার কমিশন। সেক্ষেত্রে তাদের যে 127টা যে তারা সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবগুলোকে মানা, সবগুলোতে তাদের সাথে একমত হওয়া, সেটা কিন্তু তাদের অনেক বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলো তারা উতরে উঠেছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন তাদের মতো করে, যেহেতু এটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল, তাদের মতো করেও কিন্তু কিছু সংস্কার কমিশনের প্রস্তাবনা বাদ দিয়ে এবং নিজেরাও কিছু সংযোজন করেছে। যার কারণে আমরা যদি দেখি যে সবচেয়ে বড় যে আইনের পরিবর্তনগুলো, যেখানে বারবার বলা হচ্ছিল যে নির্বাচন থেকে মানুষ সরে এসেছে, নির্বাচন বিমুখ হয়েছে, সেই জায়গাটাতে ভোটারদের ফেরত নিয়ে আসা, রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের প্রতি আস্থা নিয়ে আসার যে একটা তাদের চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জে কিন্তু কিছুটা হলেও তারা মানে এগিয়ে আসতে পেরেছে, এটাই প্রমাণ। ভোটারদের ভোট কেন্দ্র বিমুখ যে অভ্যাস ছিল, এর আগের নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। এখন যে পরিস্থিতি আমরা দেখলাম যে মানুষ ঢাকা থেকে গ্রামের দিকে যাচ্ছেন, একেবারে ঈদের আমেজটা, এই আমেজটা ফিরিয়ে আনতে পেরেছে নির্বাচন কমিশন। এর বাইরে এই যে ভোট নেওয়া সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা রাখছেন নির্বাচন? আমরা যদি প্রথমত দেখি যে আপনারা দেখেছেন যে 20 দিন কিন্তু আচরণ মানে নির্বাচনী যে প্রচারণা চলেছে, এটা আমরা যদি অতীতের 3-4টা পিছনের নির্বাচনগুলোকে দেখি, সেখান থেকে দেখি যে সহিংসতার মাত্রা কিন্তু কম হয়েছে। তুলনামূলকভাবে কিছুটা প্রতিবন্ধকতা হয়েছে, কিছু অনিয়ম হয়েছে, কিন্তু সেই জন্য বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি। এবং আমরা যদি বিগত 3টা নির্বাচনের সাথে এটাকে এই করে দেখি, যে 14 নির্বাচন ছিল, সেখানে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল। 153টা আসনেই মানুষ প্রতিদ্বন্দ্বিতাই করেনি, যেখানে সরাসরি ভোট হয়ে গিয়েছিল। ওই নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল এবং 115 জনের প্রাণহানি হয়েছিল। সেক্ষেত্রে এখানে এই 20 দিনে যদি বলি যে তফসিলের পর থেকে এখন পর্যন্ত মাত্র 4 জন মারা গিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে যেহেতু 50টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে এবং একটা প্রতিদ্বন্দ্বিতামূলক যে আচরণ, সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল যেটা নির্বাচন কমিশনের, এবার প্রতিটি দলকে এবং প্রতিটি প্রার্থীকে তাদের অঙ্গীকারনামা দিতে হয়েছিল যে আচরণবিধি তারা ভঙ্গ করবেন না, মেনে চলবেন। এই জায়গাটাতে কমিশনের একটা সার্থকতা বলতে পারি আমরা। সার্থকতা ছিল বলেই কিছুটা হলেও কিন্তু মানুষ ভয় পেয়েছে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভয় পেয়েছে, দলগুলো ভয় পেয়েছে যে আমি তো অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকার থেকে যদি সরে যাই, ছোটোখাটো হয়তো করেছে, প্রচারণা চালাতে গিয়ে নানা রকমের তারা ব্রেক ফেল হয়ে গিয়েছে, কখনো একটু হোঁচট খেয়েছে, আর পাল্টাপাল্টি অভিযোগ এগুলো তো ছিলই, আমরা দেখছি। তারপরেও নির্বাচন কমিশন বলছে যে, এবং আমরা এখন পর্যন্ত যেটুকু দেখেছি বা দেখতে পাচ্ছি, যে তাদের যে কথার সাথে কাজের মিল কিন্তু এখন পর্যন্ত পেয়েছি। এখন আমরা এই যেহেতু কিছুক্ষণ পরেই ভোটের মাঠেই দেখা যাবে আসলে ভোটারদের, প্রার্থীদের সেইটুকুকে সামাল দিতে কতটুকু পারছে নির্বাচন কমিশন। আপনার কাছে আবার আসবো, একটু রুপলের কাছে যেতে চাই। কুমাপা বলছিলেন যে এই নির্বাচনের এখন পর্যন্ত প্রচারণায় বা গণসংযোগের সময় মাত্র 4 জন মারা গেছেন, যেটি খুবই মানে অন্য নির্বাচনের চেয়ে পরিস্থিতিটা একটু ভালো। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি কিন্তু কথা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, বা তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশন কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে, এটি নিয়ে কিন্তু বড় প্রশ্ন বা সন্দেহ সংশয় ছিল। এই যে নির্বাচনকে কেন্দ্র করে একটু পরে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, তো ভোটকে কেন্দ্র করে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে? আফজাল, প্রথম দিক থেকেই গণঅভ্যুত্থানের পরেই দেশের নিরাপত্তা ব্যবস্থা যেখানে
একটা ভঙ্গুর দশা দিয়ে পার করতে হয়েছে। ঠিক সে সময়ের পর থেকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে এবং সরকার যত নির্বাচনের দিকে নির্বাচনমুখী হয়েছে, ততই এই সংখ্যা কিন্তু বারবার বেড়েছে এবং রাজনৈতিক দলগুলোও তারা সংখ্যা প্রকাশ করেছে। এবং শেষ পর্যন্ত সেই নির্বাচন পর্যন্ত এসে আমরা দেখতে পেলাম যে আইন শৃঙ্খলার যে অবনতির কথা বলা হয়েছিল সেই দিক থেকে অনেকটা এখন বেশ নিয়ন্ত্রণে মনে হচ্ছে। এবং সেখানে সেনাবাহিনী একটা বড় ভালোভাবে কাজ করেছে, পাশাপাশি পুলিশ সহ আনসার, বিডিপি এবং নৌ পুলিশ যারা আছে তারাও এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, যার ফলে 42,700-র বেশি ভোট কেন্দ্র আছে সারা দেশে, 299টি আসন যদি আমরা বলি। সেই আসনগুলোতে তার মধ্যে এখনও পর্যন্ত 8,000-এর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে বলা হচ্ছে। তো সেই সব ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এক একটি ভোট কেন্দ্রে অন্তত বেশ কয়েকজন পুলিশ এবং তার 3 গুণ আনসার সদস্যরা থাকবেন, পাশাপাশি সেনা টহল তো থাকছেই। এবং প্রত্যেকটি আসনে 1 বা 2 প্লাটুন সেনাবাহিনী এবং তার পাশাপাশি বিজিবিও কাজ করবে। এবং সব আইন শৃঙ্খলা বাহিনী যখন একই দিকে নির্বাচন অভিমুখী হচ্ছে, তখন নির্বাচনটি সুষ্ঠু করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার শেষ যে ভাষণটি, টেলিভিশন ভাষণটি দিয়েছেন, সেই ভাষণেও তিনি এই বিষয়টি আবারও উল্লেখ করেছেন যে নিরাপত্তা ব্যবস্থার কোনো কমতি থাকবে না এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই এই নির্বাচনকে সুষ্ঠু করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা বলেছেন, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও কিন্তু বলেছেন যে তারা যেন কোনো ধরনের হানাহানিতে না জড়ায়। এ ধরনের সতর্কবাণীও কিন্তু রাজনৈতিক দলগুলো এই সতর্কবার্তা নির্বাচন কমিশন আগে দিয়েছিল, পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তার পাশাপাশি জনগণ যারা আছেন, যারা ভোটার, তাদেরকে কিন্তু এবার বেশ সতর্কতার সাথে ভোট দিতে যেতে বলা হয়েছে, যেমন যাতে সুষ্ঠু নির্বাচন এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। রূপল, আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের ভোটের সবশেষ খবর জানবো, সেখান থেকে আমাদেরকে সবশেষ ভোটের খবর জানাবেন সহকর্মী কমল দে। কমল, বাংলায় প্রবাদ বাক্য রয়েছে, মাঘের শীতে বাঘ পালায়। কিন্তু এই মাঘ মাসের মধ্যরাতে এসে আমরা আলোচনা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হালচাল নিয়ে। আর এবারের নির্বাচনের যে উত্তাপ, তাতে মাঘের শীত যেন পালিয়ে গেছে। উত্তাপ ছড়াচ্ছে মাঠ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। এই চট্টগ্রাম বিভাগের 54টি সংসদীয় আসনের নির্বাচনী হালচাল নিয়ে আলোচনা করব। প্রথমে জানতে চাইবো আমরা শফিকের কাছে। আমরা জানি 54টি আসনে কিন্তু এবার হবে দ্বিমুখী লড়াই। একটা হচ্ছে বিএনপি এবং জামায়াত ইসলামী। আসলে আপনি যেহেতু, আমি জানি তারেক রহমানের যে চট্টগ্রামে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান, যখন আপনি কাভার করেছেন, আবার জামাতের আমিরে যে ডাক্তার শফিকুর রহমান যখন চট্টগ্রাম এসে সেটি আপনি কাভার করেছেন। দুই শীর্ষ নেতা যে চট্টগ্রাম সফরে, সেই চিত্রটি কেমন চোখে পড়েছে আপনার? কথার লড়াই তো দুই পক্ষের মধ্যে আছে। আমরা যেহেতু দুইটি পক্ষের প্রধান যে তারেক রহমান এবং শফিকুর রহমান, দুই রহমানে কিন্তু চট্টগ্রামে এসেছেন এবং দুই রহমানে কিন্তু বিশাল জনসভা করেছে। তো সেখান থেকে বিএনপির পক্ষ থেকে তারা বারবারই যে বলা হচ্ছে, যেহেতু চট্টগ্রাম বিএনপি ঘাঁটি, সেক্ষেত্রে তারা এই আসনগুলো তাদের দখলে থাকবে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে আমরা আসলে জামাতের যে আমিরের কথাগুলো যে শুনলে আসলে তারা খুবই একেবারে কনফিডেন্স মনে হয় তাদের সে কথাগুলো বিভিন্ন সমাবেশে। এবং জামাতের যে ঘাঁটি বলা হচ্ছে চট্টগ্রাম যে 16 আসন, সেখানে তো অনেক ক্ষেত্রে কিন্তু বিএনপিও স্বীকার করার ক্ষেত্রে সেই 16টি আসনটি জামায়াত পাবে, কারণ অতীতে সবসময় কিন্তু জামায়াতে সেই আসনটি পেয়েছে, যদিও একবার ভাগ্যক্রমে ওলি আহমদ সেই দুর্গে হানা দিয়েছিল একবার 1996 সালে। আসন ভিত্তিক পরে আসবো। আমি একটা আবার নির্বাচন সামগ্রী জানার জন্য ফেরদৌস লিপির কাছে যাই। আপনার কাছে জানতে চাই ফেরদৌস লিপি, যে নির্বাচনের প্রচারণা আপনি দিয়েছেন, চট্টগ্রামের যে রাজনৈতিক অঙ্গনে নারীদের আসলে এগিয়ে আসাটা বা নারীদের ভূমিকাটা কি, এবং নারী ভোটাররা কি ভাবছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, তাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা কি করবে, তাদের ভূমিকাটা কি হবে? চট্টগ্রামে যে ভোটার আছে 66 লাখ, সেখানে কিন্তু 31 লাখ হচ্ছে নারী ভোটার, প্রায় 41% উপরে কিন্তু নারী ভোটার। তো আপনি তো জামাতের বিভিন্ন প্রচারণাগুলো কভার করেছেন, আপনার কাছে জানতে চাইবো যে জামাতের ইশতেহারগুলো আপনি দেখেছেন, যারা লোকাল, একটা কথা বলি, একটা ইশতেহার কিন্তু কেন্দ্রীয়ভাবে দিয়েছে। এবার লক্ষণীয় বিষয় হলো যারা স্থানীয় প্রার্থী ছিলেন, বিভিন্ন আসনের প্রার্থীরাও কিন্তু নিজের ব্যক্তি উদ্যোগে এলাকার সমস্যার কথা তুলে ধরেছেন এবং একটা ইশতেহারের কথা বলেছেন। আপনি জামাতের যে ইশতেহারগুলো কভার করেছেন, জামাত নেতা তাদের ইশতেহারে কি বিষয়টা তুলে ধরছে? চট্টগ্রামের আমি 11 থেকে শুরু করি, যে বন্ধ আসনে নানা ধরনের সমস্যা আছে। বিশেষ করে একটি কথা বারবার
স্থানীয় সাধারণ মানুষজন রয়েছেন, তারা বারবার অভিযোগ করেছেন একটি হাসপাতালের। আপনি জানেন সেখানে ইপিজেড আছে, সরকারি বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে। তো সেক্ষেত্রে একটি হাসপাতালের অনেক বেশি প্রয়োজন, কারণ অনেক শ্রমিক সেখানে থাকে। এবং জামাতের প্রার্থীদের যে সেই ইশতেহারে আমরা দেখেছি তারা হাসপাতালের বিষয়টি বলেছেন। এবং আপনি জানেন চট্টগ্রামের জলাবদ্ধতা সবচেয়ে বড় সমস্যা এবং বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় অভিশাপ। দীর্ঘদিন থেকে কিন্তু আসলে জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্ত হওয়া যায়নি। সেক্ষেত্রে নগরীর যে আসনগুলো আছে সেই সব আসনেই কিন্তু জলাবদ্ধতার সমস্যাটা কিন্তু প্রতি বছরে যখন বর্ষা আসে তখন সাধারণ মানুষজন বা নগরবাসী যারা রয়েছেন তারা কিন্তু সেই সমস্যায় ভুগেন। এবং আমরা ইশতেহারে যেটি দেখেছি এই জলাবদ্ধতার সমস্যা সমাধানের বিষয়টিও কিন্তু তারা তুলে এনেছেন। 11টি জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত। এখানে একটা বৈচিত্র্য আছে। সারা দেশে যে এক ধরনের চিত্র, আবার চট্টগ্রাম একটি বিচিত্র বলি। কেন বলি? সেটা হলো আপনি প্রথম আসেন বাংলাদেশের 300তম সংসদীয় আসন, সেটি হলো বান্দরবান পার্বত্য জেলা। এরপরে হচ্ছে রাঙ্গামাটি পার্বত্য জেলা, এরপর হচ্ছে খাগড়াছড়ি পার্বত্য জেলা। অর্থাৎ 3টি পার্বত্য জেলা নিয়ে 3টি আসন, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। সেখানে চিত্র হচ্ছে ভিন্ন। যদিও প্রধান প্রতিদ্বন্দ্বী থাকবে বিএনপি এবং জামায়াত ইসলামী, যার যে অংশীদার রয়েছে তারা। এবং কক্সবাজারে কিন্তু এবার আসেন সাগর। একদিকে বললাম আমি পাহাড়ের কথা বললাম, পাহাড়ের রাজনীতিটা ভিন্ন, চিত্রটা ভিন্ন। সেখানে অনেক রকম সমীকরণ মিলিয়ে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ফলাফলটা বের করে আনতে হয়। সেখানে কিন্তু বিএনপি যারা রয়েছেন তারা চেষ্টা করছেন, তাদের যে ক্যারিশমা রয়েছে, কারণ 3 জনে যোগ্য প্রার্থী দিয়েছে বিএনপি থেকে, এবং যারা রয়েছে তারাও যোগ্য প্রার্থী। তো বিএনপি চেষ্টা করছেন স্থানীয় যে বিষয়গুলো সেগুলো কাজে লাগিয়ে তারা জিতে আসার জন্য। এবার আসছি যে আমি পাহাড়ের কথা বললাম, একটু পাশে যাই সাগর, কক্সবাজার। 4টি সংসদীয় আসন রয়েছে কক্সবাজার। এর মাঝে সবচেয়ে বড় হলো মিয়ানমার সীমান্তবর্তী রয়েছে টেকনাফ, এবং রয়েছে উখিয়া, এবং রয়েছে আবার পার্শ্ববর্তী রয়েছে যেগুলো বঙ্গোপসাগর অংশ, মহেশখালী, কুতুবদিয়া, আবার রয়েছে চকরিয়া, পেকুয়া, রামু রয়েছে, এবং আরেক সাথে রয়েছে পাশে রয়েছে ঈদগাহ। অর্থাৎ এই যে 4টি সংসদীয় আসন কক্সবাজার, সেখানে আবার সীমান্ত মাদকের একটি বিস্তার রয়েছে, রোহিঙ্গাদের সংকট রয়েছে, মাদক বিস্তার যে ইয়াবা পাচারের একটি রুট বলা হয় কক্সবাজার। আসলে সেখানে একটা ভিন্ন চিত্র চলে আসে নির্বাচনে। তারাই জয় হবে এখানে। অর্থাৎ যে আসনগুলির কথা বললাম সেখানের মতো সেটা হলো তারা ভূমিকা রাখতে পারবে মাদক প্রতিরোধে, ভূমিকা রাখতে পারবে সন্ত্রাস প্রতিরোধে, এবং যারা সীমান্তকে নিয়ন্ত্রণ করতে পারবে তারা ভূমিকা রাখবে। এবার আমরা একটু যদি বলি যে ফেনীর দিকে যাই, ফেনীতে 4টি সংসদীয় আসন রয়েছে, কুমিল্লাতে রয়েছে প্রায় 11টি সংসদীয় আসন। এবং এই যে সংসদীয় আসনগুলি কিন্তু বিধানের নিজ নিজ ক্যারিশমা দিয়ে প্রার্থীরা জয়ী আসার সম্ভাবনা চেষ্টা করে যাচ্ছে। আমি আবারও শফিকের কাছে আসি। চট্টগ্রামের সংসদীয় আসন হলো 16টি। মিরেশ্বরাই আসনে আসলে আমরা জানি মিরেশ্বরাইতে কী অবস্থা। আপনি একটু উত্তর চট্টগ্রামের কথা বলুন আমাকে, দক্ষিণ চট্টগ্রামের কথা বলুন আপনারা। বিশেষ করে আমরা জানি সাতকানিয়া লোহাগাড়া হলো জামাতের ঘাঁটি হিসেবে বলা হয়ে থাকে। সেখানে কিন্তু বিএনপি হানা দিতে চায়। পার্শ্ববর্তী রয়েছে বাঁশখালীতেও জামাত আশা করছে তারা ভালো করবে, এবং রয়েছে চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী এবং পটিয়া। এই আসনগুলিতে আসলে এখন নির্বাচনের চিত্রটা কি বলছে, প্রার্থীরা কেমন, এবং ফলাফলটা কী হতে পারে, জনগণ কী ভাবছে? নিশ্চিত বলা যায় সেখানে জামাত হয়ে যাবে অতীত ইতিহাস, এবং আবার জামাতের 11 দলীয় জোট 15 সেটিও তাদের সম্ভাবনা আছে। এবং তারা শুধু এই 2টি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট না, তারা আবার বাঁশখালীর দিকে তাদের চোখ, তারা বাঁশখালীকেও তারা এবার তাদের কবজায় নিতে চায়। সেক্ষেত্রে 6টির মধ্যে কিন্তু 3টি তারা তাদের দখলে রাখতে চায়। আর 3টির মধ্যে বলা যায় যে 12 পটিয়া এবং আনোয়ার 13 এটা কিন্তু বিএনপির দখলে থাকবে। এবং বোয়ালখালী সেখানেও কিন্তু জোটের পক্ষে 11 দলের পক্ষে 8 সংসদীয় আসন, 8 বোয়ালখালী, চাঁদগাঁও 5টায় সংসদ পড়েছে। সেখানে আমরা একটা চিত্র দেখেছি, বিএনপির মোহাম্মদ এরশাদুল্লাহ রয়েছেন, এবং জামাতের প্রার্থীও কিন্তু একজন রয়ে গেছেন। আবার তাদের যে শরিক, জোটের শরিক, 11 দলীয় জোটের শরিক যে একজন এনসিপির প্রার্থীও কিন্তু রয়েছেন। আসলে সেখানকার সমীকরণটা কি হবে বোয়ালখালী আসনের? সেখানে একটা সমীকরণের আগে আর একটা সমীকরণ সেখানে আছে। সেখানে মানুষের প্রতি একটা সহানুভূতি আছে। সেখানকার যে বিএনপির যে প্রার্থী এরশাদুল আলম, সে গুলিবিদ্ধ হয়েছিল। সে গুলিবিদ্ধ হওয়ার পর সারা বাংলাদেশে কিন্তু সেটি তার প্রতি যে বিএনপির একটা সহানুভূতি ছিল, এবং সাধারণ মানুষকে তার প্রতি একটা তাকে ভোট দিবে তখন থেকে ধরে নিয়েছে। সেক্ষেত্রে তার একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে সেখানে 11 দলীয় যে জোট, সেই জোটের মধ্যে কিন্তু এনসিপি প্রার্থী থাকলেও কিন্তু তার বিপক্ষে গিয়ে এখনও কিন্তু মাঠে লড়ছে না আবু নাসের জামাতের। সেক্ষেত্রে কিন্তু সেখানে লড়াইটা বলা যায় জামায়াত এবং বিএনপির মধ্যে হবে, তবে সেই আসনটি বিএনপি দখলে থাকবে বলে আমার মনে হচ্ছে। সেটা মনে হচ্ছে। আচ্ছা, আমি পার্থর কাছে আবার আসি। পার্থর কাছে জানতে চাইবো যে নগরে 3টি আসনের কথা বলছেন। নগরের আসনে আমরা জানি যে চট্টগ্রাম নয়, কোতোয়ালি আসন। কোতোয়ালি আসনে একটা ধারা হলো স্বাধীনতা পরবর্তী বলা হচ্ছে এই আসনে যে জিতবে সে সরকার গঠন করে। এবারে চিত্রটা কি? এবারে তো আমরা দেখতে সরাসরি প্রতিনিধিত্ব করছেন বিএনপির আবু সুফিয়ান রয়েছেন, এবং জামাতের রয়েছেন ডাক্তার এস এম ফজলুল। দুজনে কিন্তু
নগরীতে ভদ্র মানুষ এবং সুশীল মানুষ হিসেবে স্বীকৃত দুজনেরই কিন্তু। তাহলে ভোটের চিত্রটা কি 9 আসনের এবং 10 আসন? আমি জানি যে সাইদ আল রহমান তুর্য রয়েছেন এবং রয়েছেন হেলালুজ্জামান হেলালি রয়েছেন জামাতের প্রার্থী, এবং 9 আর 11তম আসনের মধ্যে রয়েছেন বিএনপি স্টাডি কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই 3টি আসনের আসলে চিত্র কি বলছে? আমি আসলে 9 আসন দিয়ে শুরু করতে চাই। আসলে একটি কথা তো সবসময় প্রচলিত আছে, যেটি আমরা জানি 9 আসনে যে প্রার্থী জয়লাভ করে সেই প্রার্থীর দলে কিন্তু সরকার গঠন করেন। তাহলে সেটি বোঝাই যায় যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে তার মধ্যে শহরে যে আসন রয়েছে তার মধ্যে 9 আসনটি অনেক গুরুত্বপূর্ণ। এই আসনে আসলে বিএনপি যিনি প্রার্থী আবু সুফিয়ান, বলা যায় তিনি প্রতিদিনই নির্বাচনী প্রচারণা করেছেন, সাধারণ মানুষের কাছে ছুটে গেছেন। একটি বিষয় হচ্ছে এখানে উল্লেখযোগ্য যে এখানে সংখ্যালঘু যে ভোটার প্রায় 47% সংখ্যালঘু ভোটার এখানে রয়েছে। আসলে যে দলই সংখ্যালঘু ভোটারটা টানতে পারবে মূলত তারাই বিজয় লাভ করবে। এবার জামাত প্রার্থীর কথা যদি বলি, একে এম ফজলুল হকের কথা বলি, তিনি অসাধারণ প্রচারণা চালিয়েছেন। আমরা দেখেছি তিনি বয়স হয়ে গেছে, তারপরও কিন্তু আমরা দেখেছি প্রতিদিনই তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো 9 আসন কিন্তু তিনি চষে বেরিয়েছেন শুধুমাত্র ভোটের জন্য। এবং সেক্ষেত্রে তিনি যে নির্বাচনী যে ইস্তেহার, গতকাল তিনি তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন এবং সেখানেও তিনি বলেছেন চট্টগ্রাম 9 আসনে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে জলাবদ্ধতা সমস্যা, আপনাকে আগেও বলেছি চাঁদাবাজি সহ নানা ধরনের সমস্যা রয়েছে 9 আসন কেন্দ্রিক। এই সমস্যাগুলো তিনি যদি জয়লাভ করেন সেক্ষেত্রে এই সমস্যাগুলো তিনি সমাধান করবেন, সেই বিষয়টা আশ্বাস তিনি কিন্তু দিয়েছেন। এবং আরেকটি উল্লেখযোগ্য আসনের কথা বলি, আমরা আসলে 10 আসনের কথা যদি বলি, এখানে যিনি বিএনপি প্রার্থী রয়েছেন তিনি হচ্ছে প্রয়াত আব্দুল্লাহ নোমানের সুযোগ্য সন্তান, তিনি হচ্ছেন সাইদ আল নোমান, এবং এখানে যিনি জামাতের প্রার্থী তিনি হচ্ছেন শামসুজ্জামান হেলালি। হেলালির একটি প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটি হচ্ছে তিনি প্রতিকূল সময়ে কিন্তু এখানে কাউন্সিলর ছিলেন এবং এই এলাকার মাঠ ঘাট থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে তিনি সবার কাছে কিন্তু অনেকটাই সুপরিচিত। তিনি জানেন নির্বাচনী বিষয়টা কি। অন্যদিকে সাইদ আল নোমান প্রথমবারের মতো তিনি নির্বাচন করলেও, যেহেতু আব্দুল্লাহ নোমান এই আসন থেকে নির্বাচন করেছেন এবং তিনি জানেন আসলে কিভাবে নির্বাচন করতে হয়। তো সেক্ষেত্রে বলা যায় 9 এবং 10 আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসলে কেউ কাউকে কিন্তু ছাড় দিবে না, সাধারণ ভোটার যেদিকে ভোট দিবে সেই প্রার্থীই কিন্তু জয়লাভ করবে। আর 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর কি অবস্থা? আর আসলে 11 আসনে কিন্তু আগে থেকে আমির খসরু মাহমুদ চৌধুরীর অনেক জনপ্রিয়তা রয়েছে। তিনি 3 থেকে 4 বারের মতো এখান থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা কিন্তু তার রয়েছে। অন্যদিকে জামাতের যে প্রার্থী রয়েছেন ওনার একটি সুবিধা হচ্ছে প্রতিকূল সময়ে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর থেকে তিনি কিন্তু এখানে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এবং আপনি জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ড নিয়েই কিন্তু এই 11 আসনটি গঠিত। এবং এই 11 আসনের জামাতের প্রার্থীর কথা যদি বলি, তিনি কিন্তু সাধারণ মানুষের বিষয়ে জানেন যেহেতু তিনি কাউন্সিলর ছিলেন। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা যদি আপনাকে জানাই, তিনি যেহেতু বাণিজ্য মন্ত্রী ছিলেন, এই আসন থেকে 3 থেকে 4 বার তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সেক্ষেত্রে এই আসনটিতেও বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিশেষ করে সাধারণ মানুষজন যেদিকে ভোট দিবে। আর একটি কথা বললাম, সংখ্যালঘু ভোটাররা যেদিকে ভোট দিবে সেই প্রার্থী কিন্তু জয়লাভ করবে। আচ্ছা, আমি আবার লিপির কাছে আসি। লিপি, একটা তরুণ ভোটার এবার কিন্তু নিয়ামক হবে ভোট কেন্দ্রের ক্ষেত্রে। এবার মানে ভোটের ফলাফল নির্ধারণে তরুণ ভোটাররা বড় ধরনের ভূমিকা রাখবে। আপনি যেহেতু যখন জুলাই আগস্ট আন্দোলন হয় সেই আন্দোলনের সময় আপনি নিউজ কভার করেছেন, এখনকার জুলাই যে পরবর্তী অবস্থা, জেনজি যারা পরিচিত সেই তরুণ ভোটারদের আসলে অভিব্যক্তিটা কি, তারা কি চায়, তারা কি ধরনের পরিবর্তনটা চায় এই নির্বাচনের মাধ্যমে? এবারের নির্বাচন সেটার একটা বড় ভূমিকা কিন্তু এই জিএনজি কিংবা তরুণদের, যেটা আসলে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গড়ে উঠলো। তো ফলে তারা কিন্তু মানে যেহেতু একটা বড় ধরনের পরিবর্তন করেছেন, একটা আকাঙ্ক্ষা থেকে যে একটা দেশ কেমন হবে, একটা রাষ্ট্র কেমন হবে, বা তাদের যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু রাষ্ট্রের একটা কাঠামো কিন্তু তারা ইতিমধ্যে তারা করেছে। তো সেই অনুযায়ী আসলে যে দল মানে ইস্তেহার বলি বা যে প্রার্থী আসলে তরুণদেরকে টানতে পারবে, তাহলে সেই প্রার্থী কিন্তু আসলে জয়যুক্ত হবে। এবং বিশেষ করে ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে মানে এখন ভোট কেন্দ্র কিংবা ভোটের যে প্রচারণা, ব্যাপক কিন্তু তরুণদের একটা উপস্থিতি আমরা দেখেছি, যেখানে আসলে জুলাই বিপ্লবে যেমন তরুণ নারীদের অংশগ্রহণ ছিল, আমরা ভোট যে মিছিল প্রচারণা সেখানেও কিন্তু আমরা দেখছি যে তরুণীরা কিন্তু ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। তো তারা আসলে ইস্তেহারগুলো একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে যে কারা আসলে আধুনিকতার কথা বলছে, কারা আসলে নতুন করে দেশ গঠন করার কথা বলছে, কারা তরুণদের ভাবনা আসলে ধারণ করতে পারছে। সেই বিশ্লেষণটা আমার মনে হয় যে তরুণদের ভোট টানার ক্ষেত্রে আসলে ইস্তেহার একটা বড় বিষয়। তারা এটা আসলে বিবেচনায় নিবে যে কারা কিভাবে রাষ্ট্র গঠনটা করবে, এটা একটা বড় ভূমিকা পালন করবে। আমি শফিকের কাছে আবার আসি। আমার কাছে একটা রিপোর্ট আছে, সেটি হলো বাংলাদেশ
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটা রিপোর্ট, যেটি সর্বশেষ রিপোর্ট, সেটি তারা একটা চিত্র দেখিয়েছেন চট্টগ্রামের 16টি আসনে। তারা বলছে সেখানে চট্টগ্রামে যে মোট 16টি সংসদীয় আসন, সেখানে ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 1995টি। এর মাঝে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে এই মানবাধিকার সংস্থাটি চিহ্নিত করেছে প্রায় 1490টি, যার মধ্যে 76% কেন্দ্র তারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মাঝে মহানগরের যে কেন্দ্র রয়েছে 660টি কেন্দ্রের মধ্যে তারা 310টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মানবাধিকার সংস্থাটি, এবং তারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ আসন বেশ করে চিহ্নিত করেছে, বিশেষ করে চট্টগ্রাম সন্দ্বীপ এবং সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী সব আসনকে তারা চিহ্নিত করছে। এক্ষেত্রে আসলে যদি বলি ঝুঁকিপূর্ণটা কেন, এবং দক্ষিণ চট্টগ্রামকে তারা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রাখছে, কেন আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে? তার আগে একটি কথা বলে, আমরা কিন্তু অতীতে অনেক সময় দেখেছি আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়। কেন্দ্র ঘোষণা করা হলে কিন্তু আমরা দেখি হঠাৎ করে কিন্তু অন্যান্য জায়গায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, গত নির্বাচন আমরা দেখেছি। সেক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামের যেখানে আমি যেটি ঝুঁকি সবচেয়ে বেশি মনে করি, সেখানে হচ্ছে বাঁশখালীতে একটু সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু সেখানে একটা বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং জামাতে শক্ত জহিরুল ইসলাম শক্ত প্রার্থী রয়েছে, এবং বিএনপিরও এক সময়ে সেখান থেকে মন্ত্রী উঠে এসেছে, তার ছেলে কিন্তু নির্বাচন করছে। সেক্ষেত্রে সেখানে একটা ঝুঁকি থাকে। এরপরে সাতকানিয়াতে কিছুটা ঝুঁকি রয়েছে, তবে সবচেয়ে আমার মনে হয় এবারে উত্তর চট্টগ্রামের যে রাঙ্গুনিয়া, রাউজান, সেখানেও কিন্তু সংঘর্ষের একটা আভাস আমরা আগে থেকে দেখেছি, এবং নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রাণহানির ঘটনা সেখানে ঘটেছে, এবং প্রতিনিয়ত কিন্তু সংবাদের শিরোনাম হচ্ছে সেই রাউজান, রাঙ্গুনিয়া। আরেকটি কথা আপনি বলেছেন যে দ্বীপ উপজেলা সন্দ্বীপের, সেক্ষেত্রে কিন্তু একটা কিছু প্রশাসনে একটা দুর্বলতা সবসময় থাকে, কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে যেতে হয়। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে কিন্তু সেখানে হুট করে প্রশাসন যেতে পারে না। সেক্ষেত্রে সেখানেও কিন্তু সেই বিবেচনায় সেখানে দূর দূরান্ত হওয়া, দুর্গম এলাকা হওয়া, সেটিকে ঝুঁকি বিবেচনা করে। তবে ঝুঁকি আমি মনে করি ঝুঁকিটা আসলে মানে আগে থেকে বলার পরেও কিন্তু সেখানে অনেক সময় সে ঘটনা ঘটে না। একটা যে মানবাধিকার যে সংস্থা যেই রিপোর্টটা দিয়েছে, সেটি ব্যতিক্রমও কিন্তু ঘটতে পারে। আমরা এমন সময় দেখি যে আসলে কোনো কিছু হবে না, কিন্তু সেই আসলে কিন্তু বড় ধরনের একটা ঘটনা ঘটে যায়, যেটির কারণে নির্বাচন বড় ধরনের প্রভাব পড়ে। আমি আবার আসবো। আমি একটা কথা বললে, সেটি হলো চট্টগ্রামে এখন পর্যন্ত কিন্তু বড় কোনো সংঘাত বা নির্বাচন তফসিল ঘোষণা প্রচারণা শুরু হবে না, সেটি তো ভালো লক্ষণ। আমরা দেখেছি নির্বাচনে যারা অংশ নিচ্ছে এই মতো বিএনপি, জামাত বা অন্যান্য দল, তারা কিন্তু সহনশীলতার পরিচয় দিয়েছে, তারা সহনশীল আচরণ করে, তাদের প্রচারণা খুব লিমিট, যেটা তারা করেছে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, কিন্তু কোনো রকম উচ্ছৃঙ্খলতা ছিল না, সেটা একটা লক্ষণীয় বিষয় ছিল। এক্ষেত্রে আমি পার্থক্য জানতে চাইবো যে আসলে প্রচারণা এক ধরনের ছিল, নির্বাচনের শেষ মুহূর্তে নির্বাচনে কোনো সংঘাত থাকছে না, প্রচার তো কোনো সংঘাত হয়নি, আমরা ভালোভাবে বললাম। নির্বাচনের দিন কি হতে পারে, যদি কিছুক্ষণ পরে নির্বাচন শুরু হবে? হ্যাঁ, আমি আসলে আপনাকে একটু জানিয়ে রাখি, এই চট্টগ্রাম রাঙ্গুনিয়া কথা যদি বলি, চট্টগ্রাম 7 এই আসনে বিএনপির যিনি প্রার্থী তিনি আসলে হেভিয়েট প্রার্থী হুম্মাম কাদের, এবং জামাতের যিনি প্রার্থী তিনি ডাক্তার রেজাউল করিম। আসলে দুজন প্রার্থী কিন্তু আমরা দেখছি সেখানে খুব ভালোভাবে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি কিন্তু করেছেন, কিন্তু যে বিষয়টি উল্লেখযোগ্য আমরা দেখছি সেটি হচ্ছে তাদের মধ্যে প্রচুর কথা লড়াই হচ্ছে, এবং তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি দুই পক্ষেরই কিন্তু কথা লড়াই কিন্তু সেখানে হচ্ছে। এবং হুমাম কাদের কিন্তু রাঙ্গুনিয়া আসনে অনেক জনপ্রিয়, কিন্তু এবার আমরা দেখছি যেহেতু সাংগঠনিক শক্তি জামাতে রয়েছে এবং তাদেরও নিজস্ব কিছু ভোট ব্যাংক রয়েছে, সেক্ষেত্রে রেজাউল করিমও কিন্তু আমরা দেখছি সেই রাঙ্গুনিয়া আসনে ব্যাপকভাবে কিন্তু তিনি প্রচার চালিয়েছেন। এবং উত্তরের কথা যদি আপনাকে একটু জানাই, উত্তরের আসনের মধ্যে মিরসরাই, রাউজান, এছাড়া সীতাকুণ্ড আসন রয়েছে, এছাড়া সন্দ্বীপ আসনও কিন্তু সেখানে রয়েছে, হাটাজারি ফটিকছড়ি আসন রয়েছে। আমি আসছি রাউজানের কথা যদি বলি, আপনি জানেন 5ই আগস্টের পর থেকে গত 1.5 বছরের বেশি সময় ধরে কিন্তু সেখানে আমরা দেখেছি প্রচুর সংঘাতের ঘটনা ঘটেছে, এবং সাধারণ মানুষ যারা রয়েছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে, তারা অনেকটা কিন্তু ভয় এবং আতঙ্কে সেখানে দিন যাপন করেছে। তার কারণ হচ্ছে বৃষ্টিরও বেশি অধিক মার্ডার কিন্তু সেখানে হয়েছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন সে আসনটিতে যাতে কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে নির্বাচনের দিন। এবং আপনি জানেন বিএনপির আরেকজন হেভিয়েট প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী কিন্তু বিএনপি থেকে ধানের শীষে রাউজান নির্বাচন করছেন, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি তিনিও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, এবং তিনি সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন তিনি যদি নির্বাচিত হন এই যে রাউজানের যে সন্ত্রাস বা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। অন্যদিকে যদি আমি বিএনপির আরেক প্রার্থীর কথা জানাই, তিনিও হেভিয়েট মির হেলালের কথা যদি বলি, তিনি হাটাজারি আসন থেকে কিন্তু তিনি নির্বাচন করছেন,
আমরা তার বেশ কয়েকটি প্রচারণে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন কিন্তু সেখানে রয়েছে। তবে সেখানে জামাতের নিজস্ব কোনো প্রার্থী নেই, কিন্তু জামাত সহ 11 দলীয় জোটের যে প্রার্থী খেলাফত মজলিসের প্রার্থী কিন্তু সেখানে রয়েছেন। তিনি কিন্তু মূলত মীর হেলালের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সেই আসনটিতে আমরা দেখেছি মীর হেলালের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং সাধারণ মানুষজন কিন্তু এই মীর হেলালের আসনটিতে কিন্তু বিএনপি জয়ী হবে এমনটাই কিন্তু বলছেন। আচ্ছা, আমি লিপির কাছে আসি। লিপি, আপনার কাছে বন্দরনগরী চট্টগ্রাম, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এখানে আসলে কিন্তু বন্দর কেন্দ্র করে চট্টগ্রামের সমস্ত রাজনীতি বলুন, অর্থনীতি সবকিছু গড়ে ওঠে কিন্তু বন্দরকে কেন্দ্র করে। এক্ষেত্রে প্রার্থীরা কি চায় এই বন্দরকে ব্যবহার করতে গিয়ে, বা এই বন্দরের উন্নয়ন বা দেশের উন্নয়নের জন্য প্রার্থীদের বক্তব্যটা কি, বা এবং স্থানীয় জনগণ চাইতেছে যারা এই বন্দরকে উন্নয়ন করে দেশকে এগিয়ে নিতে হবে, এক্ষেত্রে স্থানীয় জনগণের বক্তব্যটা কি? আসলে চট্টগ্রাম বন্দর শুধু চট্টগ্রামের না, সারা দেশের অর্থনীতির একটা মূল কেন্দ্র এবং প্রায় 92% কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে হয়। ফলে এবং কিছুদিন আগ পর্যন্ত, মানে কয়েকদিন আগ পর্যন্ত বন্দর কেন্দ্রিক, আপনারা জানেন যে একটা আন্দোলন হচ্ছিল এনসিটি বিদেশিদের ইজারা দেওয়ার প্রক্রিয়া নিয়ে। তো সেখানে আমরা দেখেছি যে প্রচুর শ্রমিক তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সে আন্দোলনে কিন্তু তাদের একটা সমর্থন ছিল। তো আমার মনে হয় যে সেখানে আসলে আপনারা জানেন যে রাজনৈতিক দলগুলো যেহেতু শ্রমিক সংগঠন, সেখানে শ্রমিক সংগঠনগুলো একদম সরাসরি যুক্ত আছে। ফলে শ্রমিকরা কিন্তু এটা অবজার্ভ করেছে কোন রাজনৈতিক দল আসলে তাদের সঙ্গে আছেন এবং ইজারা দেওয়ার বিপক্ষে আছেন। তো আমার মনে হয় যে এই আসনটা, বিশেষ করে 11 আসনটা, সে আসনে আসলে বন্দর কেন্দ্রিক যে আন্দোলন, সে আন্দোলনে কোন রাজনৈতিক দলের ভূমিকা ছিল শ্রমিকদের পক্ষে, সেটা একটা কিন্তু বড় ধরনের ফ্যাক্টর হিসাবে কাজ করবে। এবং আমরা দেখেছি শ্রমিকরা কিন্তু এই যে বন্দর রাখা নিয়ে, ফলে তারা আশা করে আগামীতেও যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা কিন্তু এই বন্দর, দেশের বন্দর, দেশের নিজেদের রেখে আসলে পরিচালনা করবে। এবং সেটার এফেক্ট কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানি যে একটা গ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে, যেহেতু ভোট আর আন্দোলন একসাথে চলেছে। ফলে আমরা বলতে পারি শ্রমিকদের যখন কথা বলেছি, তারা বলছেন যে যারা আমাদের সাথে আন্দোলনে ছিল আমরা তাকে নির্বাচিত করবো। আমি আবার আসি শফিক, কিছুক্ষণ পরে নির্বাচন, মানে আর ঘন্টা খানেকের মধ্যে নির্বাচন, ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কোনো শঙ্কা আছে কি না, বা আইন শৃঙ্খলা বাহিনী কি ধরনের প্রস্তুতি নিয়েছে এই সংঘাত যদি হয়ে থাকে, সংঘাত মোকাবেলায়? শুধু চট্টগ্রামের জন্য কিন্তু 40,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে। সেখানে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পাশাপাশি প্রতিটি কেন্দ্রে প্রায় 17 জন থাকবে নিরাপত্তারক্ষী, 4 জন অস্ত্রধারী পুলিশ থাকবে, আনসার সদস্য থাকবে 20 জনের মতো। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তারা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এবং যে জেলা প্রশাসক যে জাহিদুল ইসলাম, তিনি একটা ঘোষণা দিয়েছে 5 মিনিটের মধ্যে কিন্তু আমরা হাজির হব যে কোনো অঘটন ঘটলে, সেরকম তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি আমরা যে বিভিন্ন রকমের র্যাব বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, বিভিন্ন জায়গায় আমরা যখন তারা সংবাদ সম্মেলন করে নির্বাচনকে কেন্দ্র করে, তখন তারা একটা কথাই বলে, মানে যখনই কোনো প্রয়োজন পড়ে তারা হাজির হবে। এবং আরেকটি কথা সেটি জানিয়ে রাখি, আসলে এবারের নির্বাচনে যারা প্রার্থী এবং যারা ভোটের মাঠে আছে, তারাও চাচ্ছে নির্বাচনটা হোক, নির্বাচন চাই, এবং দেশের মানুষেরও একটা স্লোগান নির্বাচন চাই। তো সেক্ষেত্রে যেহেতু প্রতিটা দলে নির্বাচন চাচ্ছে, সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে, সেক্ষেত্রে যারা নির্বাচনের ব্যাঘাত ঘটাবে তারা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না বড় ধরনের কোনো অঘটন ঘটবে। যেহেতু দেশের একটি পরিবর্তনের পর সবারই একটি সুর, সেটা হচ্ছে পরিবর্তন, সবার একটি সুর, সেটা হচ্ছে নির্বাচন। অর্থাৎ নির্বাচন হলেই আমি মনে করি এই দেশের জন্য উপকার হয় এবং দেশের ভবিষ্যতের জন্য ভালো হয়। সেক্ষেত্রে আমি মনে করি সবাই এই মানে কোনো ধরনের বড় ধরনের অঘটন ঘটবে বলে আমার মনে হচ্ছে না। আচ্ছা, লিপিকা জানতে চাইবো, আমরা দেখলাম যে আসনগুলিতে কোন নারী প্রার্থী দ্বারা দিল না কেন? রাজনৈতিক দলগুলি কেন নারী প্রার্থীদের উপর ভরসা করতে পারলো না এই বৃহত্তর চট্টগ্রামের সংসদীয় আসনগুলিতে? এটা আসলে যেমন চট্টগ্রামে কিন্তু প্রায় 215টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে। সেখানে নারী প্রার্থী আছে মাত্র 4 জন। এই 4 জনের মধ্যে আসলে 3 জন হচ্ছে দলীয় প্রার্থী, একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছে। তো এই ক্ষেত্রে আসলে বোঝা যাচ্ছে যে আসলে চট্টগ্রামে নারী প্রতিনিধিত্ব কিন্তু সেভাবে নেই। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বড় 2টা দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা কিন্তু কেউ নারী প্রার্থী দেয়নি। এই যে নারী প্রার্থী নাই, এটা নিয়েও কিন্তু নারী ভোটার যারা আছে তাদের কিন্তু একটা আফসোসের জায়গা আছে, যে যেখানে আমরা বলছি যে নারীর ক্ষমতায়ন, নারীর জন্য আমরা, দলগুলো বলছে নারীর জন্য আমরা এটা করব, বিভিন্ন ধরনের ইশতেহার হাজির করছে, কিন্তু রাজনৈতিক
রাজনৈতিক দলগুলো কিন্তু আমরা সেভাবে দেখছি না নারী প্রার্থী, কিন্তু সে বিপরীত জায়গায় আমরা দেখছি যে নারী ভোটারের সংখ্যা প্রায় অর্ধেক মোট ভোটারের মধ্যে। তাহলে সেই জায়গায় যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু আসলে একটা ভোটার যারা আছেন তারা কিন্তু সেই মানে নিজেদের মধ্যে কিন্তু সেটা আলোচনা করছেন এবং তারা আশা করছেন যে রাজনৈতিক দল বিশেষ করে সরকার যে গঠন করবে সে কিন্তু এগুলো মানে কমিয়ে আনবে, এই ব্যবধানটা অন্তত কমিয়ে আনবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রামের 11টি জেলা যেখানে 54টি সংসদীয় আসন রয়েছে, সেই আসনগুলির চিত্রটা কি। এখন কিছুক্ষণ পর যেহেতু নির্বাচন শুরু হবে, ভোট গ্রহণ শুরু হবে, সেই ভোট গ্রহণ বা নির্বাচনে কোনো সংঘাত হয় কিনা সেটি এখন দেখার বিষয়। আরেকটি বিষয় আমরা আলোচনা করছিলাম বন্দরনগরী চট্টগ্রাম এবং বৃহত্তর চট্টগ্রাম যে রাজনৈতিক পরিস্থিতি বলছিলাম আমরা, যে কক্সবাজার যে আসনগুলো রয়েছে সেখানকার সীমান্তবর্তী সংকট রয়েছে, মাদকের বিস্তার রয়েছে, যে অস্ত্রের ঝঞ্ঝনা রয়েছে বা পাহাড় রয়েছে ভিন্ন চিত্র এবং সমতলের একটি ভিন্ন চিত্র। সে আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি, যোগ দিয়েছিলেন আমাদের পার্থপ্রতিম বিশ্বাস এবং শফিকুল আলম, সাথে ছিলাম আমি কমল দে। তা আসলে আমরা 54টি সংসদীয় নিয়ে আলোচনা করছিলাম এবং সাধারণ ভোটারদের মতো আমরাও চাইবো যে এতদিন পর্যন্ত যেহেতু একটি সুন্দর পরিবেশ ছিল এবং ভালো প্রার্থীরা নির্বাচনে এসেছে সেটি যেমন হয়েছে, এবং ভোটাররাও যে কিছুক্ষণ পর যে ভোটটি দিবেন তারা একটি ভালো এবং যোগ্য প্রার্থী বাছাই করে এনে সংসদে পাঠাবেন, যারা তার এলাকার কথা বলবে, উন্নয়নের কথা বলবে, অর্থনৈতিক যে একটি সমৃদ্ধিশালী সেটির কথা বলবে। যে আলোচনা আমরা আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে সে আলোচনার এখানে শেষ করছি। কমল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবার বাম পাশে যেতে চাই। রবিন, এই যে 299টি আসনে ভোট হচ্ছে এবং 299টি আসনের বিপরীতে প্রায় 2028 জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই যে এত বড় আয়োজনের যে ফলাফলটা ঘোষণা করা হবে ওই সময় তো আপনি থাকবেন নিশ্চয়ই। একটু পরে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে এবং ভোট গ্রহণ শুরু হওয়ার পরে বিরতিহীনভাবে 4:30 পর্যন্ত চলবে, এই ফলাফলটা কিভাবে আপনি জাতির সামনে তুলে ধরতেন? না, ফলাফলের কথা যদি বলা যায় তাহলে তো নিশ্চয়ই কেন্দ্রগুলো থেকে এই ফলাফল প্রথমে ঘোষণা করা হবে, তারপর রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে সে ফলাফলগুলো ঘোষণা করা হয়ে থাকবে, তারপর সবশেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা বেসরকারি ফলাফল সেটি ঘোষণা করা হয়ে থাকবে। তবে আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে আজকে যেহেতু অল্প কিছু সময় পরই মানে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে এবং আজকে যেহেতু একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে এবং পাশাপাশি গণভোটই হবে, যেটি বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এইটি একমাত্র এবারই প্রথমবারের মতন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন হতে যাচ্ছে। সেই কারণে কিন্তু অন্য সময়ের তুলনায় 1 ঘন্টা বেশি সময় মানে ভোট গ্রহণ চলবে, যেটি সকাল 7:30টায় শুরু হতে যাচ্ছে এবং বিকেল 4:30 নাগাদ চলবে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 2 ঘন্টা পর পর যে ভোটের যে সবশেষ মানে আপডেট তথ্য সেটি জানানো হবে এবং ভোটের হার কীরকম পড়েছে সেটিও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হবে। তবে যেহেতু এবার 9 ঘন্টা যাবৎ এই ভোটের ফলাফলটি মানে ভোট গ্রহণ কার্যক্রম চলবে, তো সেই জায়গায় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পরিকল্পনাটি রয়েছে যে প্রথম পর্যায়ে হয়তো 2.5 ঘন্টা পর ভোটের সার্বিক চিত্র কিংবা ভোট পড়ার হার সেটি জানানো হতে পারে এবং তারপর প্রতি 2 ঘন্টা পর পর এবং শেষবারের যখন মানে এই চিত্রটি জানানো হবে সেখানে হয়তো বা যে 2.5 ঘন্টার মানে একটা গ্যাপ থাকতে পারে আর কি। এটি এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পরিকল্পনায় রয়েছে। তো আফজাল, আরেকটি বিষয় যদি জানাতে চাই, যেহেতু এবার একটি যে মহাযজ্ঞ, একই সঙ্গে অনেকগুলো বিষয়, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এবং আমার সহকর্মী ইতিপূর্বে 2 জন সহকর্মী যে কথাগুলো বলছিলেন যে এখানে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা রয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো সেই জায়গায় নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এবার বেশ কিছু নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেন নির্বাচনটি সাবলীলভাবে হয়। সেই জায়গায় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে মানে বডি অন ক্যামেরার সেটি ব্যবস্থা করা হয়েছে যেন যে কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা অপ্রীতিকর পরিস্থিতি সেটি যেন এড়ানো যায় বা নিয়ন্ত্রণ করা যায়। এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটি জানানো হয়েছে 90% বেশি ভোট কেন্দ্রে, প্রায় 100% ভোট কেন্দ্রে সিসিটিভির ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে যাতে আসলে এটি পর্যবেক্ষণ করা যায়। তো নির্বাচন কমিশনের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তারা কেন্দ্রীয়ভাবে
এখান থেকে মনিটরিং করবেন, যে সব কিছু তারা খোঁজ খবর নেবেন। নিশ্চয়ই মাঠ পর্যায়েও আইনশৃঙ্খলা বাহিনী সহ স্থানীয় প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন তারা তো নিশ্চয়ই সার্বিক যে নজরদারি রয়েছে সেটি তো করা তো হবেই, পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে তারা কেন্দ্রীয়ভাবে তাদের তরফ থেকে সার্বিকভাবে নজরদারিটি করবেন। আর একটি বিষয় কিন্তু আমরা বরাবর যেটি দেখতে পাই, যখন নির্বাচন হয় নির্বাচনের দিন নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোও কিন্তু যে তাদের পক্ষ থেকে যদি কোনো দাবি দেওয়া থাকে, কোনো অভিযোগ অনুযোগ থাকে, সেটি নির্বাচন কমিশনকে জানিয়ে দেয়। তো আজকে আমরা সেটাও নিশ্চয়ই হয়তোবা দেখা যেতে পারে যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি কোনো বক্তব্য থাকে বা কোনো পর্যবেক্ষণ থাকে ভোট নিয়ে, সেটি হয়তোবা তারা নির্বাচন কমিশনে আসতে পারেন এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে তাদের মতামত জানাতে পারেন। সরাসরি দর্শকদেরকে জানিয়ে জানিয়ে দেব, নিশ্চয়ই জানিয়ে দেব সেরকম আমি কিছু একটু হলে। মুরসালিন জুনাদের কাছে যেতে চাই। এই যে তারেক রহমান তিনি 25 ডিসেম্বর দেশে ফিরলেন, দেশে ফেরার পরে 22 জানুয়ারি থেকে প্রচারণা তিনি শুরু করলেন এবং আমরা দেখেছি যে তিনি বেশ কয়েকটি বিভাগীয় শহরে গিয়েছেন, 30টিরও বেশি অধিক তিনি জনসভা করেছেন, পথসভা করেছেন এবং তিনি প্রথমবারের মতো নির্বাচন করছেন তার রাজনৈতিক জীবনে তার অনেক চড়াই উতরাই রয়েছে, তাকে জেল খাটতে হয়েছে, নির্বাসিত জীবন কাটাতে হয়েছে 17 বছর। তার যে প্রথম নির্বাচন এবং এই নির্বাচনে তিনি 2টি সংসদীয় আসন থেকে নির্বাচন করছেন। বিএনপির আসলে পরিকল্পনাটা কি, বা এই নির্বাচন নিয়ে বিএনপি আসলে কি ভাবছে বা কি বলছে? আফজাল, আপনার শেষ প্রশ্নটি দিয়ে আসলে শুরু করতে চাই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত যে বার্তাগুলো দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যম এবং তার যেই জনসভাগুলো, পথসভাগুলো, সব কিছু মিলেই আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেই বিষয়টি বোঝাতে চাচ্ছেন যে তারা একই সাথে আশাবাদী, তারা প্রত্যয়ী যে তারাই সরকার গঠন করতে যাচ্ছেন এবং সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু তিনি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। সারা দেশ জুড়ে তিনি সবগুলো বিভাগেই তিনি স্পর্শ করে গিয়েছেন এই জনসভাগুলোর মাধ্যমে। সব কিছু মিলে যে বিষয়টি এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে দেখা যাচ্ছে যে তারা তাদের যে বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেমন 17 বছর নির্বাচিত জীবন কাটিয়েছেন, এই 17 বছর কিন্তু বিএনপিও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সমান্তরাল আন্দোলন করেছেন। আপনি যেমন বলছিলেন যে বেশ ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে তারা আসলে গিয়েছে বিএনপি দলটি। তাদের যে তৎকালীন যে ভারপ্রাপ্ত তৎকালীন যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু 2018 ইলেকশনটি যখন হয় তখন কিন্তু তাকে তিনি জেলখানায় ছিলেন এবং এই যে মধ্যবর্তী সময়গুলোতে যে বিষয়টি দেখা গেছে যে 2014 এবং 24 দুটো ইলেকশনে কিন্তু বিএনপি অংশ নেয়নি। সব কিছু মিলে যেই ব্যাপারটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সারা দেশে যে বিএনপির 291 জন প্রার্থী যারা নির্বাচন করছেন, প্রত্যেকটি আসনেই কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশেই এবং বেশ গুরুত্বের সাথেই তারা তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি করছেন এবং বিএনপির পক্ষ থেকে মূলত বিএনপি চেয়ারম্যান যেই পরিকল্পনাগুলো দিচ্ছেন দেশবাসীর কাছে দিয়েছেন, সাধারণ ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, তার বেশ কিছু কর্মসূচির কথা তিনি বলেছেন। পাশাপাশি কিন্তু তিনি এটিও বোঝানোর সবাইকে চেষ্টা করছেন যে এখনকার বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে একমাত্র বিএনপি আছে যারা ইতিপূর্বে আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা পালন করেছে এবং তিনি শেষ যেই জাতির উদ্দেশ্যে ভাষণটি দিয়েছেন সেখানে কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে তিনি এটিও বলেছেন যে অতীতের যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো থেকে তারা শিক্ষা নিয়েছেন এবং সেজন্য তারা ক্ষমাও চেয়েছেন ভোটারদের কাছে এবং তারা আবারও বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যেই ভোটের কার্যক্রমটি শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, আর অল্প সময়ের পরে সেই জায়গাটিতে তারা ধানের শীষের পক্ষে তারা ভোট চাচ্ছে। দেশি বিদেশি বিভিন্ন জরিপেও কিন্তু উঠে আসছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন, এই ধরনের জরিপগুলো কিন্তু আসছে। হ্যাঁ, এই ধরনের জরিপের একটি বড় বিষয় হচ্ছে যে একটি লম্বা সময় যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করেছেন এবং তিনি মূলত বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেই আসলে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়েছেন বলা যায়। সেই হিসাবে বলা যায় যে লম্বা সময় যেহেতু তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে দলকে এতদিন পর্যন্ত এই জায়গায় নিয়ে এসেছিলেন, সেই জায়গাতে তার একটি গ্রহণযোগ্যতার অনেক বড় ধরনের ব্যাপার রয়েছে। বিএনপির যারা জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করেন তাদের কাছে সেই জায়গাটি রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষ যতটুকু সম্ভব তারা পেরেছে, তাকে যেভাবে দেখতে পেয়েছে, যেহেতু তার প্রচারগুলোও এক ধরনের নিষেধাজ্ঞা ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে, তবুও যারা দেখতে পেয়েছে সেখানেও এক ধরনের কিন্তু তার প্রতি দেখার যে আগ্রহ সেটি ছিল, যেটির একটি বড় প্রমাণ দেখা গিয়েছে তিনি সড়ক
সড়ক পথে যে যতগুলো জনসভায় তিনি গিয়েছেন এই 22 জানুয়ারির পর থেকে, সবগুলো জনসভায় কিন্তু দেখা গেছে যে মধ্যরাত পেরিয়ে অনেক সময় ভোরও হয়ে গিয়েছে, অথচ সেটি কিন্তু প্রত্যেকটির সময়সূচি ছিল ওই দিনের মধ্যেই শেষ করা। দেখা গেছে যে তাদের সময়সূচি অনুযায়ী রাত 8টা-9টার মধ্যে, কিন্তু সেটি হয়ে গেছে ভোর 4টা-5টা। মোরসালেন, আমরা রাজশাহীতে যেতে চাই। রাজশাহীর যে কটি আসন রয়েছেন সেই কটি আসনের নির্বাচনের সবশেষ কি প্রস্তুতির খবর রয়েছে, যেহেতু একটু পরে ভোট গ্রহণ শুরু হবে। রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকির কাছ থেকে সেখানকার সবশেষ খবর জানবো। রকি। ধন্যবাদ আফজাল আপনাকে। আর কিছুক্ষণ পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বিকেল 4:30 পর্যন্ত। আমাদের সহকর্মী মওদুদ রানা গত কয়েকদিন ধরেই আসলে নির্বাচনের যে প্রচারণা তিনি বিভিন্ন আসনে সেটি কাভার করেছেন। আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইব এবার আসলে ভোটারদের ভেতরে এই নির্বাচনকে কেন্দ্র করে কি ধরনের উৎসাহ উদ্দীপনা তিনি লক্ষ্য করেছেন। আমরা একদম ভোটের যখন তফসিল হয় সে সময় কিন্তু খুব বেশি আমরা দেখিনি যে ভোটারদের মাঝে আগ্রহ, তাদের ভোট নিয়ে সংশয় ছিল যে আসলেই নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। কিন্তু তফসিল হওয়ার পর যখন প্রার্থী এবং পরবর্তীতে মনোনয়ন জমা এবং তারপরে যখন চূড়ান্ত হলো, তারপরে যখন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে, তখন কিন্তু মানুষের মধ্যে যে সংশয়টা ছিল যে নির্বাচন হবে কিনা সেটা কিন্তু কাটতে শুরু করে। এবং যখন নির্বাচনের প্রচারণা শেষ মুহূর্তে আমরা কিন্তু দেখেছি যে সেই সাধারণ মানুষের যে ভোটের মাঠের চিত্র সেটি তাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এখানে যারা প্রার্থীরা ছিলেন তারা প্রচারণা মিছিল করেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন, ইশতেহার তারা ঘোষণা করেছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে কি করবেন। এবং প্রার্থীরা যেরকম প্রচারণা করেছেন ঠিক আমরা যদি ভোটারদের দিক থেকে দেখি তারাও কিন্তু সামিল হয়েছেন সেই উৎসবে। এবং বলা চলে যে শেষ মুহূর্তে কিন্তু যে ভোটের উৎসব সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সাধারণ মানুষের মাঝেও কিন্তু এক ধরনের আগ্রহ আছে এবং সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা এই নির্বাচনের মধ্য দিয়ে সেটি কিন্তু শেষ সময়ে দৃশ্যমান। এবং আমরা যখন নির্বাচনী এলাকাগুলোতে প্রচারণায় গিয়েছি তখন কিন্তু দেখেছি যে সাধারণ মানুষ বারবারই কিন্তু বলছেন যে একটি ভালো নির্বাচন চাই। ভালো নির্বাচন বলতে সেখানে শান্তিপূর্ণ অবস্থান থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং সেই সাথে যারা প্রার্থীরা রয়েছেন তাদের সমর্থকরা রয়েছেন তারাও শান্তিপূর্ণ অবস্থান করবে এবং যারা নির্বাচন গ্রহণ করবেন এবং তাদের কাছেও প্রত্যাশা করেন যে সঠিক সময়ে তারা যেন সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং এর বিগত যে নির্বাচনগুলোতে যে অভিযোগগুলো ছিল, বিশেষ করে যে সবাই আসলে ভোটটা দিতে পারেনি, কিন্তু একজন ভোটার তার ভোটাধিকার যেন শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে দিতে পারে সেই আশা তারা করছেন। সেক্ষেত্রে আমরা আপনাকে কিছু তথ্য আপনাকে জানিয়ে রাখি আফজাল। রাজশাহী বিভাগের যে 39টি সংসদীয় আসন রয়েছে এই সংসদীয় আসনের মধ্যে রাজশাহী জেলায় রয়েছে 6টি আসন, এছাড়া নওগাঁ জেলায় রয়েছে 6টি আসন এবং সিরাজগঞ্জে রয়েছে 6টি আসন। এছাড়া সবচেয়ে বেশি আসন রয়েছে বগুড়ায়, সেখানে 7টি সংসদীয় আসন রয়েছে। এর বাইরে আমরা নাটোরে 4টি সংসদীয় আসন রয়েছে। পাশাপাশি আমরা যদি বলি সিরাজগঞ্জ কথা তো আপনাদেরকে বলেছি, এখানে চাঁপাইনবাবগঞ্জে 3টি সংসদীয় আসন রয়েছে এবং জয়পুরহাটে রয়েছে 2টি সংসদীয় আসন। সব মিলিয়ে যে 39টি সংসদীয় আসন, সেই 39টি সংসদীয় আসনেই কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি যে দ্বিমুখী লড়াইয়ের একটি আভাস পাওয়া যাচ্ছে ভোটারদের কাছ থেকে। আসলে আমরা যতটুকু তথ্য পেয়েছি তারা যেটি বলছেন যে গত নির্বাচনগুলোতে অনেক ক্ষেত্রে আমরা দ্বিমুখী লড়াই যেটি সেটি কিন্তু দেখতে পেলেও এবার ভোটের মাঠে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে রানা? এই যে 39টি সংসদীয় আসন এবং রাজশাহী বিভাগে এখানে ভোটার প্রায় 1,62,00,000 এবং সেখানে পুরুষ এবং নারী ভোটার 81 লাখ করে, এবং নারী ভোটারের থেকে পুরুষ ভোটার মাত্র 10,000 বেশি। আপনি প্রথমে যেমনটি বলছিলেন যে শেষ মুহূর্তে হলেও সাধারণ মানুষ কিন্তু এই ভোট নিয়ে আগ্রহী হয়েছে। তো এই যে একটি বড় আয়োজন এবং সেই আয়োজনে যে দ্বিমুখী লড়াইয়ের কথাটি আমরা বারবার বলছি যে অন্যান্য দল এখানে আছে, একটু আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহী বিভাগে এখানে 2টি জোট আসলে কাজ করছে, তারা নির্বাচনে অংশ নিচ্ছে। এর মধ্যে 3টি আসনে সেখানে জামাত, এনসিপি এবং একটি খেলাফত মজলিসকে সমর্থন দিয়েছে। তার বাইরে কিন্তু আমরা যেটি দেখেছি যে জামায়াতে ইসলামী এবং বিএনপি তারাই মূল প্রতিদ্বন্দ্বী। এবং এখানে যদি বলি যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বেশ কিছু প্রভাবক রয়েছে, এর মধ্যে অন্যতম যারা বিএনপির প্রার্থীরা রয়েছেন তাদের যে দলীয় কোন্দল রয়েছে, আভ্যন্তরীণ কোন্দল রয়েছে,
এবং একই সাথে জামাতের যে ভোট বৃদ্ধির যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, যে এর আগে যে তাদের ভোটের অনুপাত ছিল সেটি কিন্তু অনেকাংশেই বেড়েছে, এবং যার ফলে প্রতিদ্বন্দ্বিতার যে আভাস সেটি কিন্তু এই 39টি সংসদীয় আসনের সবকটিতেই বলা চলে যে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং এই বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু এখন শেষ মুহূর্তে তাদের যে প্রচারণা সেটি কিন্তু তাদের যে শক্তিমত্তা সেটি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে, এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু জামাত নিয়ে এক ধরনের আগ্রহ রয়েছে। এবং আপনাকে বলে রাখি যে এই উত্তর অঞ্চলের কিন্তু বলা হয় যে বিএনপির দুর্গ, এবং তাদের অবস্থানও আসলে খুব বলা চলে যে সুসংগঠিত, এবং বেশ কিছু আসন রয়েছে যে আসনগুলোতে বিএনপির অনেকটাই আসলে তারা নির্ভর। আবার এখানে বেশ কিছু আসন রয়েছে যেখানে জামাতও আসলে বেশ কিছু নির্ভর, এবং 39টি আসনের মধ্যে বেশিরভাগ আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে এরকমই আমরা আভাস পাচ্ছি। যারা ভোট বিশ্লেষণ করেন তারাও বলছেন যে একদিকে রয়েছে তরুণ নারী, তারা এক ধরনের পরিবর্তন চান, আবার আরেক দিকে রয়েছেন যে তারা দলের সমর্থক কর্মী, তারা চান যে তাদের যে দলকে তারা পছন্দ করেন সেই দল যেন জিতে যায়। সব মিলিয়ে মনে হচ্ছে যে এখানে বেশিরভাগ যে আসনগুলো রয়েছে সংসদীয় আসন সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অল্প কিছু আসন রয়েছে যেখানে দুদলই এগিয়ে রয়েছে। তার মানে আপনার কথায় আমরা বুঝলাম যে এখানে বিএনপি এবং জামাত সমর্থিত যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যেই আসলে ভোটের যে মূল লড়াই সেটি হবে। আপনারা জানিয়ে রাখি আরেকটি তথ্য যে রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলায় যে 39টি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে মোট এখানে 5,504টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 2,560টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে, রানা, আপনার কাছে কি মনে হচ্ছে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, সেটি কি আসলে পর্যাপ্ত কিনা? আমরা যদি রাজশাহী বিভাগের যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেই চর অঞ্চলের যে কেন্দ্রগুলো সেগুলো কিন্তু অধিকাংশই ঝুঁকিপূর্ণ, এবং সেই কেন্দ্রগুলো আসলে যাতে ঝুঁকি বা আমরা অধিক গুরুত্বপূর্ণ বলছি তার বাইরে থাকে, সুষ্ঠুভাবে ভোট হয়, সেক্ষেত্রে ব্যাপক তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে। এবং আমরা কয়েকদিন ধরেই দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টহল দিচ্ছেন, তারা অবৈধ অস্ত্র উদ্ধার করছেন, এবং তারা যে সড়কগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে তাদের যে চেকপোস্ট সেটি রয়েছে। এটি হচ্ছে ভোটের আগের প্রস্তুতি। আর ভোটের দিন বা তার পরবর্তী যে প্রস্তুতি আমরা জানতে পেরেছি যে এখানে ব্যাপকভাবে পুলিশ, আনসার সদস্য, র্যাব, সেনাবাহিনী তারা কাজ করবে, এবং যেটা বলছিলাম যে চর অঞ্চলে সেখানে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেখানে ড্রোন রয়েছে, সেখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত যে কুকুর সেটিও আসলে রয়েছে, এবং তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আগে থেকেই বারবার পর্যবেক্ষণ করছেন। এবং আপনি যেমনটি বলছিলেন যে আনসার সদস্য, পুলিশ সদস্য মিলিয়ে সেখানে 17 সদস্য রয়েছে, এবং যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে কিন্তু বিশেষ যে দল আমরা যেটি বলি যে রিজার্ভ ফোর্স কিংবা টহল সেই পার্টি রয়েছে, এবং পুরো বিভাগেই কিন্তু যেহেতু অধিকাংশই ঝুঁকিপূর্ণ, মোট কেন্দ্রের বেশিরভাগ ঝুঁকিপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অতিরিক্ত সদস্য মোতায়েন রাখছে, তাদের যে রিজার্ভ ফোর্স সেটি রাখছে। কেন্দ্রের বাইরেও কিন্তু টহল দেওয়ার জন্য বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্য থাকছে, এবং আনসার সদস্যদের বেশিরভাগই কেন্দ্রে নিয়োজিত থাকবে। সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে কেন্দ্রগুলো তারা ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ মনে করছেন, কিন্তু নিরাপত্তার জন্য কোনো ছাড় আসলে দিচ্ছেন না। এবং এবার কিন্তু একটি নতুন মাত্রা, যেটি আমরা বলছি যে বডি অন ক্যামেরা, সেটা প্রায় 2100-র উপরে বডি অন ক্যামেরা পুলিশের থাকবে, এবং সেটি অনলাইনের সাথে যুক্ত থাকবে। আইনশৃঙ্খলা আর এখানে যারা রয়েছেন তারা যখন বারবার ব্রিফ করছেন তারা বলছেন যে প্রত্যেকটি ক্যামেরা অনলাইনের সাথে অ্যাক্টিভ করা হবে, এবং কে কি কোথায় করছে সেটি দেখা হবে, এবং প্রয়োজনে সেই যে ক্যামেরার যে ফুটেজ বা সেই ছবি সেটি কিন্তু সংরক্ষিত থাকবে, এবং পরেও কিন্তু ব্যবস্থা নেওয়ার এক ধরনের সুযোগ থাকবে, যাতে আসলে ভোটাররা স্বস্তি পান এবং ভোটাররা এই ভোট কেন্দ্রে আসেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি কথা বারবারই বলছেন যে তারা কোনো ধরনের ছাড় দিতে চান না, এবং ভোটারদের এক ধরনের নিশ্চয়তা তারা দিচ্ছেন যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা সম্পন্ন হবে। সব মিলিয়ে আসলে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল নির্বাচনের সবশেষ খবর। আর কিছুক্ষণ পরে যেহেতু ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে, আপনাদেরকে কিছুক্ষণ পর থেকে আমরা সরাসরি সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করব। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে আফজাল। ধন্যবাদ রকি। শফিক মুন্সি কিন্তু বারবার অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। শফিক মুন্সি, আপনি বাংলাদেশ জামাত ইসলামের আমিরের বেশ কয়েকটি জনসভা, বেশ কয়েকটা সবগুলো জনসভায় আপনি সফর সঙ্গী হয়েছিলেন, যেহেতু একটু পরেই ভোট, এবং তিনিও
বাংলাদেশ জামাত ইসলামী মানুষের সামনে বা দেশের জনগণের সামনে তাদের নির্বাচনী ইশতেহার দিয়েছে। জামাত ইসলামী এই নির্বাচনটি নিয়ে কেমন আশাবাদী? ধন্যবাদ আফজাল আপনাকে। আপনি জানেন যে নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, এরপর কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি সারা বাংলাদেশের প্রায় অর্ধশত জেলাতে তিনি গিয়েছেন। সেখানে অনেক জনসভা এবং পথসভায় তিনি অংশ নিয়েছেন। আমি এর ম্যাক্সিমামগুলোতে অংশ নিয়েছিলাম এবং আমি যে বিষয়টি দেখেছি যে তিনি খুব স্পেসিফিক কয়েকটা বিষয়ে তিনি জনগণের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম যে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তবে তারা একটা দুর্নীতি শূন্য বাংলাদেশ বিনির্মাণ করবে এবং এক্ষেত্রে তারা কিন্তু উদাহরণ টেনেছে যে বিগত সময়ে তাদের যে দুজন মন্ত্রী ছিল সরকারের, তাদের মন্ত্রণালয়গুলো কিন্তু একদম করাপশন ফ্রি ছিল। এবং একই সাথে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বেশ জোরে সোরে যে বিষয়টি বলেছে যে তিনি সোশ্যাল যে জাস্টিস, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করায় একদম প্রতিজ্ঞাবদ্ধ এবং সেখানেও তিনি উদাহরণ টেনেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন জামাত আস্তে আস্তে বেশ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে লাগলো এবং সে সময় কিন্তু সুযোগ ছিল তাদের অনেকে নানা অপরাধ অপকর্মে জড়িয়ে যাওয়ার, যেমনটি আসলে তাদেরই প্রতিদ্বন্দ্বী অনেক দল যুক্ত হয়েছিল নেতাকর্মীরা, কিন্তু জামাতের নেতাকর্মীরা কিন্তু সেই অর্থে আসলে কোনো ধরনের অপরাধ অপকর্মে জড়ায়নি। তো এই যে দুটি বিষয়, এই দুটি বিষয় বাংলাদেশের যতগুলো জনসভা এবং পথসভায় গিয়েছে সেই জায়গাগুলোতে উনি বারবার করে বলেছে এবং আমি যে বিষয়টি দেখেছি যে বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সমাজের যে মানুষজন তারা এই দুটি বিষয় খুব ভালোভাবে গ্রহণ করেছে এবং একই সাথে এই নির্বাচনী প্রচারণার মধ্যেই বারবার করে আসলে জামাত আমির সহ এই দলটিকে আমরা তো প্রচারণায় জামাতের আমির কি বলেছেন সেটা জানি। একটু পরে তো ভোট গ্রহণ শুরু হচ্ছে, মানে তার কর্মসূচিটা কি, তিনি কি করবেন ভোটের দিন? তিনি আজ সকালেই শুরু করবেন তার প্রথম ঢাকা 15 আসনে, মূলত তিনি সংসদীয় আসন এবং সেখানেই সেই আসনেরই তিনি ভোটার। তিনি সকালে এখানকার একটি কেন্দ্রে ভোট দেবেন এবং ভোট দেওয়ার পর তিনি তার যে আসনের অন্যান্য কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে তিনি ঘুরবেন এবং একই সাথে বাংলাদেশের যে বাকি যে 298টি আসনে আজ নির্বাচন হচ্ছে সেই আসনগুলোতে কেন্দ্র সহ 299টি আসন, ওনার কেন্দ্র সহ যে 299টি আসনে আজকে নির্বাচন হতে চলেছে, সেই প্রতিটি আসনেই কিন্তু তার যে মূলত 11 দলীয় যে ঐক্য, যেখানে জামাত, এনসিপি সহ অন্যান্য দল আছে, সেই দলের যে প্রতিযোগী আছে তাদের ব্যাপারে তিনি খোঁজ খবর নেবেন, এমনটাই আসলে আমরা এখন পর্যন্ত জেনেছি। আপনার তার যে ভোট দেয়া থেকে শুরু করে নির্বাচনের যে ভোট গ্রহণ শুরুর পরে জামাতের আমিরের ভোট দেওয়া থেকে শুরু করে সবগুলোই তো আমরা দেখাবো দর্শকদের। জি, আমরা মূলত জামাত আমির সকালে তার ঘুম থেকে ওঠার পর থেকে নির্বাচনের পুরোটা দিন আসলে তিনি কি কি কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন, তিনি কোথায় ভোট দিচ্ছেন, ভোট পরবর্তী তার কার্যক্রমগুলো কি হচ্ছে, আমরা একদম তার আপ টু ডেট এবং সেই বিষয়গুলো দর্শকদের সবার আগেই দেখাতে পারবো বলেই বিশ্বাস করছি। এবার যেতে চাই রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নাজমুল ইসলাম রিশাদ। রিশাদ জানাবেন সেখানকার নির্বাচনের সবশেষ খবর। আফজাল, আপনাকে ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি, রংপুরের মোট সংসদীয় আসন 33টি এবং এই 33টি আসনে মোট ভোটার প্রায় 1,35,00,000 এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে প্রায় 4,500-এর মতো এবং এর মধ্যে প্রায় 2,500 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং গেল কয়েকদিন বিরামহীনভাবেই প্রার্থীরা তাদের প্রচারণার কাজ চালিয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে প্রার্থী ভোটার সব মিলে একটা উৎসবমুখর পরিবেশ ছিল। এখন ভোট দেওয়ার অপেক্ষা। আমরা আজকে রংপুরে যে 33টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলো নিয়ে বিশ্লেষণ করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরুতে আমি একটু যেতে চাই আমার সহকর্মী আব্দুর রশিদ জীবনের কাছে। আপনি তো গেল কয়েকদিন এই নির্বাচনী প্রচারণা কভার করেছেন এবং আপনি আসলে উৎসবটা কেমন দেখেছেন এবং প্রার্থী ভোটার সব মিলে আসলে প্রতিশ্রুতি, ভোটারদের চাওয়া পাওয়া সব মিলে একটু জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে এবারের যে নির্বাচনকে ঘিরে কিন্তু উৎসবমুখর যে পরিবেশ সেটি কিন্তু সর্বক্ষেত্রেই বিরাজ করছে এবং এই নির্বাচনে আমরা দেখেছি 33টি আসনে 236 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ডজনখানেক কিন্তু রয়েছে হেভিওয়েট প্রার্থী, যারা বিভিন্ন দলীয় প্রধান বা দলীয় প্রধানদের কাতারেই পড়েন, তারা কিন্তু নির্বাচন করছেন। আমরা যদি বলি পঞ্চগড় থেকে নির্বাচন করছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর যদি দিনাজপুরে আসছে সেখান থেকে নির্বাচন করছেন বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী এজেটেম
ডাক্তার জাহিদ। এবং রংপুরের কথা যদি বলি, রংপুর থেকে কিন্তু নির্বাচন করছেন জামায়াতের নায়েবে আমির ATM আজহারুল ইসলাম, এবং রংপুর 3 আসন থেকে নির্বাচন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। একই সাথে যদি বলি রংপুর 4 আসনে কিন্তু নির্বাচন করছেন এনসিপির সদস্য সচিব শাপলাকলি নিয়ে আক্তার হোসেন, তিনিও কিন্তু নির্বাচন করছেন। একই সাথে যদি আমরা একটু লালমনিরহাটে যাই, সেখানে কিন্তু বিএনপির আরেক হেভিওয়েট প্রার্থী, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, তিনি কিন্তু সেখান থেকে নির্বাচন করছেন। এবং গাইবান্ধায় কিন্তু নির্বাচন করছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি কিন্তু নির্বাচন করছেন। এবং সব মিলে যদি আমরা যদি বলি যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী এবং সমর্থকদের মাঝে যেমন দৌড়ঝাঁপ থাকে, তেমনি কিন্তু ভোটারদের মাঝেও কিন্তু আলাদা প্রত্যাশা থাকে এই নির্বাচনকে ঘিরে। কারণ প্রার্থীরা কি বলছেন, তাদের প্রতিশ্রুতি কি থাকছে, সেই প্রতিশ্রুতির মাঝে তাদের যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়া কতটুকু পূরণ হবে সেটি কিন্তু তারা আসলে মাপছেন, সেটি কিন্তু তারা দেখছেন এবং শুনছেন। এবং এই নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যারা হেভিওয়েট প্রার্থী, তারা কিন্তু তাদের যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকার প্রতিটি পাড়া মহল্লা কিন্তু তারা চষে বেরিয়েছেন। এবং যারা ভোটার, তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, তাদের যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেইগুলো শুনেছেন, সেই অনুযায়ী তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এবং নির্বাচনের সব কার্যক্রম মোটামুটি শেষ, আর কিছুক্ষণ পরেই আসলে নির্বাচন শুরু হবে। এবং এই যে নির্বাচনকে ঘিরে প্রার্থীরা কিন্তু একেবারে সেই 21শে জানুয়ারি থেকে কিন্তু তারা তাদের যে দৌড়ঝাঁপ সেটি ছিল। এবং আমরা দেখছি যে এখন কিন্তু অপেক্ষা, নির্বাচন হবে, কি ফলাফল আসে। আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে এবং কোনো রকম বড় কোনো ধরনের সহিংসতা ছাড়াই এই নির্বাচনী প্রচারণার কাজ শেষ হয়েছে। আমি একটু আমার আরেক সহকর্মী রেদওয়ান হেমিলের কাছে যেতে চাই। আপনি তো গেল কয়েকদিন এই নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সার্বিক নিউজ কাভার করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে একটি উৎসবমুখর এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, আসলে প্রশাসনের প্রস্তুতিটা কেমন? দেখেন, আপনি প্রথমেই উৎসবের কথা বললেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখেছি আমরা প্রতীক বরাদ্দের পর থেকেই। আমরা দেখেছি যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু একেবারে মাঠে ঘাটে চষে বেরিয়েছেন। সেখানেও আমরা দেখেছি যাতে কেউ কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আমরা দেখেছি মোবাইল কোড সব জায়গায় পরিচালনা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম থেকে এবং আইনশৃঙ্খলা মোতায়েনের ক্ষেত্রে এবং আইনশৃঙ্খলা বিধি মানার ক্ষেত্রে আমরা প্রথম থেকে দেখেছি প্রশাসন একেবারে কঠোর অবস্থানে রয়েছে। আমি যদি প্রথমে আপনাকে বলি ভোট কেন্দ্রের কথা, ভোট কেন্দ্র কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে আমরা দেখেছি যে বিভাগের প্রতিটি প্রাইমারি স্কুল থেকে শুরু করে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা বসানো হয়েছে, যাতে করে কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে। সেক্ষেত্রে কিন্তু এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু তাৎক্ষণিক সেগুলো পুলিশ প্রশাসন পর্যবেক্ষণ করবেন। এবং যেগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং চরাঞ্চল এবং দুর্গম যে জায়গাগুলোতে ভোট কেন্দ্র রয়েছে সেগুলোও কিন্তু আসলে দেখভালের জন্য কিন্তু তারা মনিটরিং করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সকল ক্ষেত্রে এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু প্রথম থেকে দেখেছি আমরা কঠোর নিরাপত্তা এবং তাদের র্যাকি করতে দেখেছি এবং তাদের বিশেষ মহড়া আমরা দেখেছি। কয়েকদিন আগে বিজিবির মহড়া দেখেছি, সেনাবাহিনীর মহড়া দেখেছি, তারা হেলিকপ্টারে করে কিভাবে দুর্গম যে অঞ্চলগুলো রয়েছে, ভোট কেন্দ্রগুলো রয়েছে, তাৎক্ষণিক সেই জায়গাগুলোতে কোনো ধরনের কেউ যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার চেষ্টা করে সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি তাদেরকে জানা হয় সেই জায়গাগুলোতে তারা একটা ব্যবস্থায় নিয়ে আসবেন, তারা এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং পুলিশ প্রশাসন, র্যাব, সাদা পোশাকে পুলিশ, অসংখ্য নিরাপত্তা ব্যবস্থা কিন্তু একেবারে আমরা জোরদার করা হয়েছে। এবং যেই জেলা শহরগুলো রয়েছে এবং গ্রাম অঞ্চলগুলো রয়েছে সেইগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিদিন এবং প্রতিনিয়ত কিন্তু গাড়িগুলো যাচ্ছে এবং টহল কিন্তু একেবারে জোরদার করা হয়েছে। এই নির্বাচনকে ঘিরে কেউ যদি কোনো ধরনের সহিংসতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার চেষ্টা করে সেগুলো কিন্তু কঠোর হস্তে প্রশাসন দমন করবে বলে আমাদেরকে এমনটি কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মেসেজ দেওয়া হচ্ছে, কোথাও এই ধরনের যদি কোনো মেসেজ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর আসে তারা যাতে সেই জায়গাগুলোতে দ্রুত যায় ব্যবস্থা গ্রহণ করে। মানে আপনি বলছেন যে সব ধরনের প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে রয়েছে যাতে একটি উৎসবমুখর এবং বলা যায় ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই প্রস্তুতি রয়েছে। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা শুনলাম, একটু জীবনের কাছে জানতে চাই আপনি এই নির্বাচন কাভার করতে গিয়ে আসলে ভোটের সমীকরণটা কেমন দেখছেন? বলা হচ্ছে যে এই যে নির্বাচন, এবারে নির্বাচন বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচন এবং এই নির্বাচনে ভোটারদের যেমন প্রত্যাশা রয়েছে, প্রার্থীদেরও কিন্তু প্রত্যাশা রয়েছে যে দলগুলো নির্বাচন করছে। আসলে এখানে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি এবং এনসিপির মতো দল নির্বাচন করছে। ভোটের সমীকরণগুলো আসলে আসন ভিত্তিক আপনি কেমন দেখছেন? মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে কাদের মধ্যে কাদের হতে পারে?
দেখুন, দীর্ঘদিন অনেক ভোটারই আসলে ভোট দিতে পারেনি। এবারে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে বলা চলে যে সব বয়সী ভোটার যারা রয়েছেন তাদের কাছে কিন্তু এটি একটি প্রত্যাশার ভোট এবং খুবই আকাঙ্ক্ষিত ভোট। এবং সেই ভোটে আমরা যেটি দেখেছি যে 33টি আসন রয়েছে এই বিভাগে, 33টি আসন অনেকগুলো হেভিওয়েট প্রার্থী রয়েছে। এবং আসনের সমীকরণ যদি বলতে চাই, এই রংপুর বিভাগের 33টি আসনই কিন্তু একসময় জাতীয় পার্টির দুর্গ হিসেবে বলা হতো। অর্থাৎ 90-এর দশকের পর থেকে কিন্তু এই আসনগুলো জাতীয় পার্টির দখলে ছিল। 33টা আসনই একসময় ছিল। ধীরে ধীরে 2008 সালের পরেই কিন্তু জাতীয় পার্টি যখন আওয়ামী লীগের সঙ্গে একদম জড়িত হয়ে গেলেন, যুক্ত হয়ে গেলেন, তারপরেই কিন্তু আওয়ামী লীগ এই আসনগুলো কিন্তু আস্তে আস্তে নিজেদের করে নিয়েছে এবং এই আসনগুলো জাতীয় পার্টির হাতছাড়া হয়েছে। এবং আমরা যদি শেষ নির্বাচন দেখি, 2024 সালের নির্বাচন যদি দেখি, সেই নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি মাত্র 7টি আসন পেয়েছে সারা দেশে। তার মধ্যে রংপুর বিভাগে পেয়েছে 3টি আসন। সেই 3টি আসন বলা চলে যে তাদের যে দুর্গ বলা হতো এই রংপুর বিভাগ, সেই দুর্গ একেবারেই বলা চলে যে নেই, দুর্গ তাদের হাতছাড়া হয়েছে এবং সেই দুর্গ তারা পুনরুদ্ধারের চেষ্টা করছে। কিন্তু এইবারে যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টি বলা চলে যে 33টা আসনই তাদের প্রার্থী দিয়েছেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন, দৌড়ঝাঁপ করছেন। কিন্তু তাদের থেকেও কিন্তু বিএনপি এবং জামাতের কথা যদি বলি, তারাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এই যে দুর্গটি, যেটি আসলে একসময় জাতীয় পার্টির ছিল, পরে আওয়ামী লীগ দখল করেছে, সেই দুর্গটিকে আবার বিএনপি এবং জাতীয় পার্টি নিজেদের করে নেবার জন্য, কিন্তু জামাত কিন্তু নিজেদের করে নেবার জন্য কিন্তু তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এবং তারা কিন্তু সেইভাবেই কিন্তু তাদের যে ভোটের যে ছক, সেইগুলো কিন্তু সাজিয়েছেন। এবং বলা চলে যে এই 33টি আসনেই কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে জাতীয় পার্টি হয়তো এগিয়ে আছে, কিন্তু বেশিরভাগ আসনেই কিন্তু ভোটের যে লড়াই, সেটি কিন্তু বাঁধবে বিএনপি এবং জামাতের মধ্যে। এবং তরুণ যারা ভোটার, তারাও কিন্তু ছক করছেন যে আসলে নির্বাচন যেহেতু কিছুক্ষণ পরেই শুরু হবে, তারা আগে ঠিক করে নিয়েছেন হয়তো যে নির্বাচন, তারা তাদের যে ভালো মন্দ সব কিছু বুঝে তারা এই নির্বাচনে তাদের প্রার্থী বাছাই করে নেবেন। মানে আপনি যেটি বলছেন যে প্রতীকের পাশাপাশি প্রার্থী একটি বড় বিষয় এবারে ভোটের ক্ষেত্রে। আমরা আলোচনা করছিলাম আসলে নির্বাচনী প্রচারণা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আমি আইনশৃঙ্খলার বিষয়ে আরেকটু হিমেলের কাছে জানতে চাই। যেহেতু রংপুর বিভাগের বলা যায় 8টি জেলার মধ্যে 6টি জেলাই সীমান্ত ঘেঁষা এবং দুর্গম যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই ভোট কেন্দ্রগুলো নিয়ে প্রশাসনের কেমন ব্যবস্থা রয়েছে, এবং আমরা বিগত সময় দেখেছি যে এইসব দুর্গম কেন্দ্র, বিশেষ করে সীমানা ঘেঁষা যে কেন্দ্রগুলো রয়েছে, সেখানে সহিংসতার ঘটনা ঘটে। এবার আসলে প্রস্তুতিটা কেমন? আপনি যেমনটি বলছেন যে দুর্গম চরাঞ্চল এবং সীমান্তবর্তী যেই ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে একটা ঝুঁকির ব্যাপার থাকে। গত কয়েকদিন আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলেছে এবার উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি বিজিবির পক্ষ থেকে একেবারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা আমাদেরকে যেমনটি বলেছেন, তারা এই সীমান্তবর্তী এলাকাগুলো হওয়ায় কিন্তু এই ভোট কেন্দ্রগুলোতে তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন এবং তারা সাদা পোশাকে পুলিশ তারা রেখেছেন এবং দফায় দফায় তারা মিটিং করেছেন। কেউ যদি এই সীমান্তবর্তী এলাকাগুলোতে কেউ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার চেষ্টা করে, সেগুলো কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একেবারেই কঠোর হস্তে দমন করা হবে। সব কিছু মিলে বিজিবি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এবার কিন্তু তারা একেবারে প্রস্তুত, যাতে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার চেষ্টা না করে, সেগুলো কিন্তু মোকাবেলা করার জন্য তারা একেবারে প্রস্তুত রয়েছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমরা শুনছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে। আমরা আরেকটু জানবো জীবনের কাছ থেকে। আপনি যখন নির্বাচন কাভার করেন, আপনি সমীকরণের কথা বললেন, উচ্ছ্বাসের কথা বললেন। আসলে প্রার্থীরা দলীয় ইশতেহারের পাশাপাশি প্রতিটি আসনেই বলা যায় যে নিজস্ব ইশতেহার কিন্তু দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে কিছুদিন আগেই বলা যায় যে 2 দলের প্রধান বিএনপি এবং জামায়াত রংপুর সফরে এসেছিলেন। মূলত আসলে প্রার্থীরা মোটা দাগে কী ধরনের প্রতিশ্রুতি ভোটারদের দিয়েছেন এবং ভোটাররা কী বলছেন? দেখুন, ভোট কিন্তু হয়ই মূলত আসলে এই ইশতেহারকে ঘিরে, প্রতিশ্রুতিকে ঘিরে, যেখানে আসলে প্রার্থীরা তাদের আসনটিকে নির্বাচিত হওয়ার পর আসলে কীভাবে উন্নয়ন করবেন, সেই অঞ্চলের মানুষকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই জিনিসগুলোকে কেন্দ্র করেই কিন্তু এই নির্বাচনগুলো হয়। তো এবারের নির্বাচনেও কিন্তু তার ব্যতিক্রম না। প্রার্থীরা তাদের যে দলীয় ইশতেহার আছে তার বাইরেও কিন্তু তারা নিজ নিজ ইশতেহার প্রকাশ করেছেন এবং তারা সেখানে কিন্তু নিজের যে অঞ্চল ভিত্তিক, অর্থাৎ এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো চিহ্নিত করে তারা কিন্তু তাদের যে ইশতেহার, তাদের যে প্রতিশ্রুতিগুলো, সেটি কিন্তু তারা দিচ্ছেন। বিশেষ করে আমরা যদি বলি প্রতিটি এলাকার যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বেশিরভাগ যেটি বলছেন যে শিক্ষা, স্বাস্থ্য, একই সাথে কর্মসংস্থান সৃষ্টি, এবং যেহেতু রংপুর অঞ্চল আসলে একটি কৃষিভিত্তিক এলাকা, সেই এলাকায় আসলে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা তৈরি করা, একসাথে কৃষিকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, কৃষককে কীভাবে এগিয়ে নিয়ে যায়, সেই প্রতিশ্রুতিগুলো যেমন দিচ্ছেন, তেমনি এর বাইরে যদি বলি যে রংপুর বিভাগের কিন্তু মোটা দাগে একটি বড় সমস্যা হচ্ছে কিন্তু তিস্তা। রংপুরের 5 জেলার উপর দিয়ে তিস্তা বয়ে গেছে, 2 কোটি
মানুষ এই তিস্তার সঙ্গে জড়িত। আপনি একটু আগে বললেন যে দুই দলের প্রধান এসেছিলেন, দফায় দফায় তারা এসেছেন, তারা জনসভা করেছেন, নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং তারা কিন্তু একটি প্রতিশ্রুতি দিতে কিন্তু ভুলেননি। সব প্রতিশ্রুতির মধ্যে সবচাইতে বড় দাগে যে প্রতিশ্রুতি, সেটি কিন্তু তিস্তা নিয়ে তাদের প্রতিশ্রুতি ছিল যে তিস্তাকে তারা আসলে যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা তারা বাস্তবায়ন করবে এবং যে তিস্তা মরে যেতে বসেছে সেই তিস্তাকে কীভাবে বাঁচিয়ে তোলা যায়, এই তিস্তাকে ঘিরে মানুষের যে জীবনের দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট কীভাবে লাঘব করা যায়, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা দিচ্ছেন। এবং এর বাইরেও যদি বলি, প্রতিটি অঞ্চলের ছোট ছোট যে খাতগুলো রয়েছে, অর্থাৎ ব্রিজ, কালভার্ট কিংবা রাস্তা পাকাকরণ, অবকাঠামো উন্নয়ন, এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু প্রার্থীরা কিন্তু বলছেন ভোটারদেরকে। এবং যেহেতু কিছু সময় পরেই আসলে ভোট শুরু হবে আমরা জানি, এবং এই ভোট কিন্তু সেই প্রতিশ্রুতি আসলে ভোটারদের মন কতটুকু আকৃষ্ট করতে পারলো, কোন প্রার্থীর প্রতিশ্রুতি আসলে ভোটারদের মন আকৃষ্ট করলো, সেটাই কিন্তু বোঝা যাবে ফলাফলের পরেই। আর কিছুক্ষণ পরেই ভোট শুরু হবে, আমরা সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষা করছি। আমি সবশেষে একটু ছোট করে হিমেলের কাছে জানতে চাইবো, এই ভোটকে ঘিরে আপনি গত কয়েকদিন দেখছি যে নির্বাচনী যে কভার করলেন, কি বলছেন সবশেষ ভোট কেন্দ্রগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা যদি তৈরি হয়, সেক্ষেত্রে র্যাব, বিজিবি, সেনাবাহিনীর যে স্ট্রাইকিং ফোর্স কাজ করবে, তারা আসলে কতটা তৎপর থাকবে? দেখেন, যখনই ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা যাবেন, তাদের পছন্দ মতো প্রতীকে তারা ভোট দিবেন, তখন কেউ যদি কোনো ভোট কেন্দ্রগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং সাদা পোশাকে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করবেন, তারা কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন। পাশাপাশি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে 72 ঘন্টায় কিন্তু যে মোটরসাইকেল, সেটা কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে করে এই মোটরসাইকেলে করে কেউ যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে না যায়, সেক্ষেত্রে কিন্তু এই নিষেধাজ্ঞা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো থেকে কিন্তু আগের দিনেই কিন্তু আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পর্যাপ্ত যারা প্রশাসনের কর্মচারী রয়েছেন, তারা কিন্তু সকলেই সেখানে পৌঁছে যাবেন। এবং তারা যেমনটি বলছেন যে এই ভোট কেন্দ্রগুলোতে আশেপাশে জায়গায় কেউ যদি হট্টগোল করার চেষ্টা করে, সেগুলোকে সেই প্রশাসনের মাধ্যমে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে সেগুলো তাদেরকে ব্যবস্থা করবে। এবং ভোট কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, বিজিবির পক্ষ থেকে পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সব কিছু মিলে ভোট যাতে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয়, সেক্ষেত্রে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা একেবারেই জোরদার করা হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে একটি উৎসমুখর নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। আপনাকে ধন্যবাদ। জীবন, আপনি বলছিলেন যে ভোটের সমীকরণ কেমন হবে, কোন প্রার্থী এগিয়ে, কিংবা নির্বাচনে আসলে ভোটার কেমন প্রত্যাশা করেন এবং প্রার্থীরা কেমন প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম রংপুরের যে 33টি সংসদীয় আসন রয়েছে, এই আসনগুলোতে ভোটের সমীকরণ কেমন হবে এবং একই সাথে প্রার্থীরা আসলে তাদের কীরকম ইশতেহার দিয়েছেন, তাদের নিজ নিজ এলাকায় কী ধরনের উন্নয়ন করতে চেয়েছেন এবং ভোটাররা মূলত কোন প্রার্থীকে বেছে নেবেন, সে ধরনের এক ধরনের কিন্তু ছক কোশ্চেন। আমরা অপেক্ষা করছি বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিছুক্ষণ পরেই সেই ভোট গ্রহণ শুরু হবে এবং সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় আমরা। আফজাল, সবকিছু মিলিয়ে রংপুরে যে 33টি আসন ছিল, সেই আসনের আলোচনার সব বিষয় এই ছিল আমার কাছে। ফিরে যাচ্ছি আপনার কাছে। নিশাত জানাচ্ছিলেন রংপুরের ভোটের সবশেষ খবর। কিছুক্ষণ পরেই শুরু হবে ভোট। শাবাব ওয়াসি, জুলাই গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পরে গণঅভ্যুত্থানের সম্মুখ সারির বেশ কয়েকজন যোদ্ধা মিলে একটি দল করলেন, জাতীয় নাগরিক, প্রথমে নাগরিক কমিটি করলেন, এরপরে দল করলেন। সেই দলটি 11 দলীয় জোটে অন্তর্ভুক্ত হয়েছে, তারা 11 দলীয় জোটের ব্যানারে নির্বাচনটি করছে। নাহিদ ইসলামকে আপনি দীর্ঘদিন ধরে ফলো করছেন, তার প্রচার গণসংযোগে আপনি ছিলেন। জাতীয় নাগরিক পার্টি আসলে কী প্রত্যাশা করছে এই নির্বাচন থেকে? ধন্যবাদ আফজাল ভাই। এবারের নির্বাচনে যে 12 কোটির অধিক যে ভোটার রয়েছে, তাদের মধ্যে কিন্তু 4 কোটির অধিক কিন্তু এবার তরুণ ভোটার, এবং এই সংখ্যাটি 1/3। তো এটা কিন্তু একটা বড় সংখ্যা এবং অনেকেই যেটা বলছেন বিশ্লেষকরা, যে তরুণদের ভোটটা এবার একটা ডিসাইডিং ফ্যাক্টর হবে। এবং এই নির্বাচনে যে তরুণরা অংশগ্রহণ করছেন, তারা কিন্তু বিগত যে কয়েকটি নির্বাচন হয়েছে সেখানে কিন্তু তারা ভোট দিতে পারেননি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আমার এখানে কিন্তু একজন তরুণ ভোটার রয়েছে, এবারের প্রথম ভোট দেবে। আমি এবার প্রথম ভোট দিব, আমি এবার প্রথম ভোট দিচ্ছি।
তো যেমনটি বলছিলাম যে ভোট দেওয়ার আসলে সুযোগ হবে? ভোট দেওয়ার আসলে দায়িত্বের কারণে হয়তো সুযোগ নাও হতে পারে। আচ্ছা না, আসলে হবে না। আচ্ছা, শুনি আহ, বাকি কথাটুকু শুনি। আচ্ছা, তো যেমনটি বলছিলাম যে আসলে এবারে কিন্তু অনেক তরুণরা ভোট দিচ্ছেন, প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, এবং জাতীয় নাগরিক পার্টি তাদের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব থেকে তারা উঠে এসেছে। এই দলটি, এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারাই কিন্তু এই দলের সম্মুখ সারিতে আছে, কেন্দ্রীয় কমিটিতে আছে, তারাই কিন্তু এই দলটি পরিচালনা করছে। তো অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যদি বলি, ওর পরে তরুণদের মাঝে জাতীয় নাগরিক পার্টি কিংবা এই অভ্যুত্থানের নেতৃত্বদের প্রতি একটা আমরা উৎসাহ বা তাদের প্রতি একটা সমর্থনটা কিন্তু অনেক বেশি ছিল। দলটা গঠন করার পরে নানা কারণে হয়তো কিছুটা বিতর্কিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু মাঠে দেখছি, এখন পর্যন্ত একটা বড় সংখ্যা তরুণরা কিন্তু এখনও প্রত্যাশা রাখে জাতীয় নাগরিক পার্টির প্রতি, এবং তারা যেই নয়া বন্দোবস্ত বা নতুন রাজনীতির কথা বলছে, যেই প্রত্যয় নিয়ে তারা আসলে রাজনীতির মাঠে নেমেছে, সেই প্রত্যয় কিন্তু এখনও তরুণরা কিন্তু অনেকে বিশ্বাসী, এবং এটাই কিন্তু জাতীয় নাগরিক পার্টির ইশতেহারে অনেকটা চলে এসেছে। তারা 11 দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু তারা কিন্তু আলাদা তাদের ইশতেহার তৈরি করেছে, এবং তারা এটা বারবার বলছে যে আমরা জোটবদ্ধ হয়েছি, কিন্তু আমরা এটা শুধু নির্বাচনী জোট, আমরা আদর্শিক জায়গা থেকে কিংবা আমাদের রাজনীতিক। আপনি ঢাকা 9 আসন তো নাহিদ ইসলামের, 11 ঢাকা 11 আসন, ঢাকা 11 আসনে কেমন সাড়া দেখছেন নাহিদ ইসলামের পক্ষে? জি, যেমনটি বলছিলাম যে ঢাকা 11 আসনে নাহিদ ইসলামের যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিএনপির থেকে, সেখানে মোট 10 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, 10 জন প্রতিযোগিতা করছেন সেখানে। তার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির ডক্টর এম.এ. কাইয়ুম, তিনিও কিন্তু সেখানে বেশ জনপ্রিয়। তিনি বিগত সময় তিনি কাউন্সিলর ছিলেন, একাধিকবার সেখানকার কাউন্সিলর ছিলেন, এবং তার একটি ভালো ভোট ব্যাংক আমরা দেখতে পেয়েছি। তবে নাহিদ ইসলাম তিনি যেহেতু একজন ন্যাশনাল হিরো আমরা বলতে পারি, তিনি গণ অভ্যুত্থানের একদম কি বলে এক দফার ঘোষক অনেকে বলেন, এবং তিনি তো সম্মুখ সারির যোদ্ধা, এবং তার যেই ন্যাশনাল তার যেই ডিমান্ডটা রয়েছে, যার কারণে কিন্তু সেখানে তিনিও বেশ পপুলার, এবং আমি আসনটাতে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমি একটা আভাস দেখতে পাচ্ছি। যারা তরুণ ভোটাররা আছেন, আমি যেমনটি বলছিলাম, তরুণ ভোটারদের মধ্যে আমি দেখেছি একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখেছি যে নাহিদ ইসলামের প্রচারণায় কিংবা তার সমর্থনে অনেক তরুণদেরকে আমি মাঠে দেখেছি। তারা একটু মাইক্রোফোনটা দিই। এই তরুণ ভোটারদের নিয়েও কিন্তু কমিশনের বড় চ্যালেঞ্জ ছিল। এখানেও কিন্তু একটা আইনের সংস্কার হয়েছে, বিশেষ করে যে আগে ছিল যে 2রা ফেব্রুয়ারি 2রা মার্চ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ হবে, বছরে একটি দিনই। এখানে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে যে কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছে তরুণদেরকে যাতে ভোটে নিয়ে আসা যায়, এবং সেই ক্ষেত্রে তারা 31শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভোটারদেরকে ভোটের ইনক্লুড করেছে, অর্থাৎ ভোটার তালিকায় সংযুক্ত করেছে। এখানেও কমিশনের একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটাও কমিশন বিট করে, যেহেতু কমিশনের তো একটু। আমরা আবার একটু সিলেটে যেতে চাই। সিলেটের যে কটি আসন রয়েছে, শুধু সিলেট না, পুরো সিলেট বিভাগের যে কয়টি আসন রয়েছে, সেই কয়টি আসনের ভোট গ্রহণের সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ধন্যবাদ। আর কয়েক ঘন্টা পরেই সেই কাঙ্ক্ষিত ভোট উৎসব। সমগ্র জাতির সঙ্গে সিলেট বিভাগের 91 লাখ ভোটার, 19 জন প্রতিনিধি বেছে নেবেন আগামী 5 বছরের জন্য। এবং এই ব্যাপারে কথা বলার জন্য আমার সাথে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম এবং অপু বণিক। আমি প্রথমেই জানতে চাইব, আমিনুল ইসলাম, আপনি একটু আমাকে বলবেন এই ভোট উৎসবের জন্য পুরো সিলেটকে একটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি বলয় সৃষ্টি করেছে, যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই ব্যাপারে আপনি কি বলবেন যে কোন কোন সংস্থা কী ধরনের পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ ইকরাম আপনাকে। আমরা এই নির্বাচনে কিন্তু আমরা গেল কিছুদিন ধরেই আসলে কাজ করছিলাম, প্রত্যেক আসনে কিন্তু আমরা ঘুরেছি, এবং সময় টেলিভিশনের প্রত্যেকটি প্রতিবেদনে কিন্তু আমরা এই ব্যাপারগুলো তুলে নিয়ে এসেছিলাম। আর সর্বশেষ কিন্তু আমরা দেখেছি যে এবারের নির্বাচনটা কিন্তু অন্যান্য নির্বাচনের চেয়ে একদমই আলাদা। এই নির্বাচনে ঝুঁকি রয়েছে, এটি যেভাবে জেলা প্রশাসন, যে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যেভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে, তেমনি কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে জোর দিয়ে
প্রায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি যে তারা কিন্তু জোরদার করেছেন। ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা মহড়া আমরা দেখেছি, যৌথ বাহিনী টহল আমরা এখনও দেখছি অব্যাহত রয়েছে। এই ভোটে কিন্তু যে কোনো জায়গাতে দাঙ্গা দমনে আলাদাভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেগুলো আসলে অন্যান্য নির্বাচনে আমরা দেখিনি। এবার নির্বাচনে কিন্তু সেনাবাহিনী, র্যাব, বিজিবির পাশাপাশি আনসার সদস্য, আপনারা জানেন যে আনসার সদস্যদেরকে কিন্তু আগের বছরই কিন্তু বিশেষায়িত করা হয়েছে, তাদের কাছেও অস্ত্র রয়েছে। পাশাপাশি সাদা পোশাকের যেসব নিরাপত্তা বাহিনী রয়েছেন তারা থাকবেন। এখানে যেসব অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু বিশেষায়িতভাবে সাজানো হয়েছে। পাশাপাশি পুলিশের কথা বলবো, পুলিশকে কিন্তু এই নির্বাচন উপলক্ষে কিন্তু আমরা দেখেছি পুলিশকে নিয়ে ব্রিফিং করা হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু সেনাপ্রধান এসেছিলেন, আপনারা জানেন। সব মিলিয়ে কিন্তু সিলেটকে বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে। তো এই ছিল আসলে নির্বাচন পরিস্থিতির যে নিরাপত্তা ব্যবস্থা সেটির খবর। ধন্যবাদ। আমরা এইবারের নির্বাচনে একটি উল্লেখযোগ্য বিষয় আছে, সেটা হচ্ছে গণভোট। এবারই প্রথম নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট নিয়ে মানুষের মধ্যে একটা বাড়তি উৎসব রয়েছে, বা এই গণভোটে একটি জাতি নির্ধারণ করে দিবে কিভাবে আগামী সংসদ চলবে, সেইটি ব্যাপারে আপনি এই গণভোট সম্বন্ধে কতটুকু জানেন, বা ভোটারদের কিভাবে এই গণভোটের ভোট প্রদানের ব্যাপারে উৎসাহিত করা হয়েছিল এই কয়েকদিন? দেখুন, গণভোট নিয়ে আসলে জনগণের মধ্যে এমনিতেই একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল, প্রাপ্তির জায়গা ছিল, যেহেতু দীর্ঘ দিন পরে এই নির্বাচন হচ্ছে এবং গণভোটের মাধ্যমে আসলে বিচার ব্যবস্থা সংস্কার, সংসদীয় আসন সংস্কার এবং তাদের মূল যে ভিত্তিটা আছে জুলাই গণ আন্দোলনের যে জুলাই সনদের যেটা, এই দাবিগুলো তুলে ধরার মাধ্যমে এই গণভোটের প্রক্রিয়াটি আসলে চালু করা হয়েছে এবং এটা নিয়ে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে হোক বিভিন্নভাবে নানা কার্যক্রমগুলো চালানো হয়েছে এবং সেটা আমরা লক্ষ্য করেছি। আর এতেই বোঝা যায় আসলে যারা সাধারণ নাগরিক যারা আছে তারা মনে করছে যে এই গণভোটের মধ্য দিয়ে আসলে তারা তাদের যে গণতন্ত্র চাচ্ছিল সেই গণতন্ত্রটা আসলে আবার পুনরুদ্ধার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তারা এমনটি মনে করছেন। এবং দেখা যাচ্ছে যে আসলে গণভোট নিয়ে এখন অবধি পর্যন্ত জনগণের মধ্যে একটা উচ্ছ্বাস এবং আকাঙ্ক্ষার জায়গাটা আসলে তৈরি হচ্ছে। ধন্যবাদ। একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সমগ্র জাতি অপেক্ষা ছিল এতদিন, এবং আর কয়েক ঘন্টা পরে সেই অপেক্ষার পালা শেষ হবে এবং আগামীকাল ফলাফল প্রকাশ হবে। এবং আগামীকাল ফলাফল প্রকাশের আগ পর্যন্ত এই পর্যন্ত গত 22শে জানুয়ারি থেকে এই পর্যন্ত সমগ্র সিলেট একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। যারা প্রার্থী, যারা সমর্থক, যারা ভোটার, তারা যার অবস্থান থেকে তাদের প্রচারণা চালিয়ে গেছেন। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ বা বিশৃঙ্খলতার কোনো খবর আমরা পাইনি। আগামী দিনটিতে এই ধরনের পরিবেশ বজায় থাকবে এবং সেই প্রত্যাশা জানিয়ে আমি শেষ করছি। ইকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামিয়ার কাছে দিতে চাই। সামিয়া, আপনি তরুণ ভোটার। জি, ধন্যবাদ আফজাল আপনাকে। আমি শুরুটা ওয়াসির কথা দিয়েই বলতে চাই। আসলে বলছিল যে এবার কিন্তু তরুণ ভোটারদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং এই তরুণ ভোটাররা কিন্তু ভোটের ফলাফলে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে আমরা দেখছি। এবং এবার তিনটি বড় দলের কথা যদি বলি, বিএনপি, জামাত এবং এনসিপি, এই তিনটি দলই কিন্তু আসলে আলোচনায় বেশি আছে। স্বতন্ত্র প্রার্থীরা তো আছেই, কিন্তু এই তিনটি দলের যে প্রধানরা আছে, প্রথমবার কিন্তু তরুণরা যেই আসলে ফলাফলে নির্বাচিত হোক না কেন, প্রথমবার কিন্তু তরুণরা তাদেরকে পেতে যাচ্ছে সরকার প্রধান হিসাবে। সেক্ষেত্রে কিন্তু তিনটি দলেরই যদি স্পেসিফিকলি বলি, তিনটি দলেরই প্রধান কিন্তু তরুণদের জন্য বেশ আগ্রহের জায়গা। এবং এবার সবাই মুখিয়ে আছে আসলে তরুণরা বিশেষ করে, কারণ আমি নির্বাচনের এই প্রচারণায় মাঠে ছিলাম এবং মাঠে পুরোটা সময় কিন্তু তরুণদের সাথে বেশ আলাপচারিতা আমার হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি তাদের আগ্রহের জায়গা স্বতন্ত্র বেশ কয়েকজন প্রার্থীর যেমন আছে, পাশাপাশি যেমনটি বলছিল আমাদের মুরসালিন ভাই, বিএনপির প্রধান আসলে তারেক রহমান, তিনি বিদেশ থেকে দেশে ফিরেছেন এবং প্রচারণায় তিনি বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, জনগণের কাছে যাচ্ছেন। পাশাপাশি জামাতের আমিরও কিন্তু আসলে এনসিপিকে নিয়ে বিভিন্ন এলাকায় যাচ্ছেন প্রচারণার খাতিরে এবং প্রত্যেকেই কিন্তু নিজ নিজ আসনে কিংবা এলাকায় কিন্তু একই রকমভাবে সাড়া ফেলছেন এবং তরুণদের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা কিন্তু আছে। ভোটের এই মাঠে আমরা আসলে থেকে যেটা দেখেছি, তরুণদের কিন্তু নতুন যে নেতারা আছেন তাদের প্রতি কিন্তু তরুণদের আশা কিন্তু বেশ প্রখরভাবে দেখছি। যেহেতু 24-এর একটা আন্দোলনের পরে এবার এই ভোটটাকে কিন্তু ভিন্নভাবে সবাই দেখছে, স্পেশালি যারা তরুণরা আছে তারা। তো তাদের এই যে নেতারা আছে তাদের প্রতি কিন্তু আশার প্রত্যাশা অনেক বেশি, কারণ নতুন একটি দেশ সবাই আসলে উপহার পেতে চায়।
খুলনার খবর জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। তার কাছ থেকে জানবো খুলনা বিভাগের আসনগুলোর সবশেষ ভোটের প্রস্তুতি এবং কিছুক্ষণের পরে যেহেতু ভোট গ্রহণ শুরু হচ্ছে সেই প্রস্তুতির খবরও তিনি জানাবেন। ধন্যবাদ আফজাল। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় কিন্তু ভোটের আবহ পুরোপুরি বিরাজ করছে, যে ভোট আর কিছু সময় পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও আমরা কিন্তু ভোটের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। এর মধ্যে নির্বাচন কর্মকর্তা বা জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। দর্শক, শুরুতেই আমরা একটু পরিসংখ্যানগত তথ্য জানিয়ে দিতে চাই খুলনা সম্পর্কে। খুলনার 6টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনার 6টি আসনে মোট ভোটার রয়েছে 21 লাখের বেশি, যার মধ্যে 10,44,000 পুরুষ ভোটার, 10,54,000 নারী ভোটার। খুলনায় মোট 840টি ভোট কেন্দ্র রয়েছে এবং এসব কেন্দ্রের মধ্যে বেশ কিছু কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। দর্শক, তফসিল ঘোষণার পরপরই কিন্তু খুলনাতেও প্রচার প্রচারণা একেবারেই জমে ওঠে। বিশেষ করে শেষ 15 দিন কিন্তু আমরা দেখেছি প্রার্থীরা একেবারেই ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করেছেন একেবারে শেষ দিন পর্যন্ত, এবং তাদের যে নানা প্রতিশ্রুতি রয়েছে সেগুলো কিন্তু ভোটারদের জানিয়েছেন। অন্যদিকে ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে পেয়ে তাদের যে বিভিন্ন সংকট রয়েছে সব সংকটগুলো কিন্তু প্রার্থীদের কাছে দাবি আকারে তুলে ধরেছেন। সব কিছু মিলিয়ে যদি বলি, খুলনা অঞ্চলে কিন্তু একেবারেই জমজমাট নির্বাচনের অবস্থা। আমরা একটু আমাদের সহকর্মী তানজিম আহমেদের কাছে যেতে চাই। তানজিম আহমেদ, তিনি কিন্তু আসলে গত বেশ কয়েকদিন ধরে নির্বাচনী প্রচার প্রচারণা কাভার করেছেন। তানজিম আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আপনি গত 15 দিন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণা কাভার করেছেন, তাদের বক্তব্যগুলো শুনেছেন, ভোটারদের কথাও শুনেছেন। একটু যদি জানতে ভোটারদের মধ্যে কি আবহ দেখছেন, ভোটাররা আসলে কি বলছেন, প্রার্থীরা আসলে এই গত 15 দিনে আপনার অভিজ্ঞতা কি বলে, তারা আসলে কি বলতে চাচ্ছেন, কেমন ভোট হতে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে একটু যদি জানিয়ে রাখতে চাই, নির্বাচনী ট্রেন আসলে বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। তবে গত 2 সপ্তাহের কথা যদি আমরা বলি, আমরা এই সময় দেখছি পুরো নির্বাচনী প্রচারণা জমজমাট হয়ে ওঠে এই উপকূলীয় জেলা খুলনা। এবং এখানে যারা প্রার্থী রয়েছেন তারা ভোটারদের দ্বারে দ্বারে যেমন গিয়েছেন, তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, একই সাথে ভোটাররাও আপনি যেমনটি বলছিলেন তাদের যে দাবিগুলো তুলে ধরেছেন। অর্থাৎ ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, কারণ দীর্ঘদিনে তারা অনেক প্রতিশ্রুতি শুনেছেন যেগুলোর বাস্তবায়ন না হওয়ার কারণেই তাদের আসলে যেসব সংকট, এই সংকটগুলো দূর হয়নি। এবং এটি আসলে তারা চাইছেন শুধু যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি প্রতিশ্রুতি নয়, একই সাথে তিনি এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন, তাকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। এবং উপকূলীয় জেলা খুলনাতে শুধু আপনার যদি শুধু কয়েকটি সংকটের কথাও মোটা তাকে বলতে চাই, এখানে যেমন বেড়িবাঁধ সংকট রয়েছে, সুপে পানির সংকট রয়েছে, রাস্তাঘাট, অবকাঠামোগত উন্নয়নে সব কিছু নিয়ে যে ধরনের ভোগান্তির কথা বলি, অথবা তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ না হওয়ার কথা বলি, এবং একসাথে যে কর্মসংস্থানের বড় একটি অভাব রয়েছে সেই জায়গাটিও আসলে পূরণ করার জন্য তারা প্রত্যাশা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা আসলে প্রার্থীদের দেখেছি তারা নানা রঙে ঢঙে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে যারা ভোটার রয়েছেন সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। তার মানে হচ্ছে গিয়ে ভোটারদের মধ্যে, বিশেষ করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের মধ্যেও এই ভোটটা আসলে আগ্রহ সৃষ্টি করেছে। আগ্রহ সৃষ্টি তো নিঃসন্দেহে করেছে, এবং একই সাথে আমরা সর্বশেষ প্রচারণা যে দিনটি ছিল সেখানে আমরা দেখেছি যে শুধু বিশাল বিশাল মিছিলের সাথে তারা সাধারণ মানুষকেও আসলে উৎফুল্ল হয়ে আমরা এইসব মিছিল দেখতে দেখেছি, মিছিল তারা উপভোগ করেছেন দেখেছি, কেউ কেউ অংশগ্রহণ করেছেন, ছবি তুলেছেন। অর্থাৎ তারা ভাবছেন যে দীর্ঘদিন পরে যে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রত্যাশা তারা করেছিলেন, সেই নির্বাচনটি আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হবে বলে তারা প্রত্যাশার কথা আমাদেরকে জানিয়েছেন। এবং এই নিয়ে আসলে তাদের মধ্যে উৎসব রয়েছে। আমরা ছোট ছোট বাচ্চাদের দেখেছি, আবার একদম খুব বয়োজ্যেষ্ঠ যারা মানুষ তাদেরও দেখেছি, চায়ের দোকানগুলোতে কথা শুনেছি। এসব আলাপচারিতায় কিন্তু ভোটের বিষয়টি থাকছেই তাদের কথাবার্তার মধ্যে। আমরা আসলে আপনি মিছিলের কথা বলছিলেন, মিছিলে আমরা কিন্তু নানা রকম সাজও দেখেছি, তার মানে আগ্রহের জায়গাটা আসলে ওই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আগ্রহের জায়গাটা তৈরি করার জন্য আসলে এখানে ধরেন যদি খুব সাদামাটা প্রচারণা হয় সেক্ষেত্রে মানুষের আগ্রহ খুব একটি থাকে না। তো এই জায়গাটিকেই ধরে রাখার জন্য আমরা দেখেছি প্রার্থী এবং রাজনৈতিক দলগুলো নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে। তারা শুধু বাহারি সাজসজ্জা দিয়ে নয়, বিভিন্ন চমকপ্রদ বিষয় আসলে হাজির করেছেন, যেটি সাধারণ মানুষকে যেন ভোটের দিকে একটা উৎসবমুখর পরিবেশ বোঝানোর জন্য বিভিন্ন কৌশল তারা নিয়েছেন। এবারের নির্বাচনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোটও রয়েছে। গণভোট নিয়ে কি প্রার্থীদের প্রচারণা দেখেছেন, বা সাধারণ মানুষের গণভোট নিয়ে আগ্রহের জায়গাটা কেমন দেখেছেন, বা গণভোট নিয়ে তারা আসলে কি বলছেন?
জি আসলে খুব সঙ্গত কারণেই এটি একটি ব্যতিক্রম ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছু সময়ের পরেই, কারণ এখানে একসাথে দুটি ভোট সাধারণ মানুষ দিবেন। একটি সংসদ নির্বাচনে যিনি রয়েছেন যে প্রার্থী তারা পছন্দ অনুযায়ী ভোট দিবেন, একই সাথে গণভোট এবং হ্যাঁ বা নায়ের যে বিষয়টি রয়েছে সেই জায়গাটি আমরা বেশিরভাগ প্রার্থীর তাদের যে বক্তব্য নির্বাচনী জনসমাবেশগুলো ছিল সেই সব সমাবেশে কিন্তু তারা তাদের কথার একটি অংশের মধ্যে খুব নির্দিষ্টভাবে গণভোটের বিষয়টি রেখেছেন এবং সেখানে আমরা দেখেছি হ্যাঁ ভোটকে আসলে যেন জয়যুক্ত করা যায় সেই ধরনের বক্তব্য তারা তাদের যে অংশগুলো ছিল সেখানে রেখেছেন এবং তারা আসলে হ্যাঁ ভোট হলে এই দেশ কতটা এগিয়ে যেতে পারবে অথবা সাধারণ মানুষ কী ধরনের সুফল পাবেন এবং অথবা তাদের যে ধরনের প্রত্যাশা আসলে দেশের মানুষ চায় সেটি পূরণ হওয়ার ক্ষেত্রে কি কি কাজ করা যেতে পারে সেই বিষয়গুলো তুলে ধরেছেন। একই সাথে না ভোট হলে যদি জয়যুক্ত হয় সেক্ষেত্রে কী ধরনের সংকট তৈরি হতে পারে পুনরায় সেই বিষয়টিও তাদের যারা প্রার্থীরা ছিলেন এবং সমাবেশগুলোতে যারা যোগ দিয়েছেন তাদের বক্তব্যে আমরা দেখেছি। এবং এক্ষেত্রে আপনি যদি সাধারণ মানুষের কথা জানিয়ে রাখতে চাই, সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের কৌতূহল আসলে বলবো এটাকে আমি, তাদের মধ্যে এক ধরনের কৌতূহল রয়েছে, তাদের মধ্যে একটা আগ্রহ রয়েছে যে ব্যতিক্রম একটি ভোট, সেই ভোটে কি হতে যাচ্ছে এবং হ্যাঁ ভোটের ক্ষেত্রে অথবা না ভোটের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে আসলে তারা খুব সূক্ষ্মভাবে যাচাই বাছাই করছেন কী ধরনের সামনে তাদের সম্ভাবনা রয়েছে, কি হলে আসলে তারা কতটা সুফল ভোগ করতে পারেন। তানজিম, দর্শক আমরা আসলে ভোটারদের উৎসাহ উদ্দীপনার কথা আসলে শুনছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। আমরা যদি একটু প্রস্তুতির কথা জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু খুলনায় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তা। তিনি আসলে জানিয়েছেন যে এবছর যে নির্বাচন সেই নির্বাচনের কিন্তু সুষ্ঠু এবং অবাধ এবং নিরাপদে যাতে হয় তার জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি এর মধ্যে নেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু গত রাতে আমরা দেখেছি কেন্দ্রে কেন্দ্রে সব ধরনের নির্বাচনী সামগ্রী পৌঁছে তাদের সব ধরনের প্রস্তুতিটা সম্পন্ন করেছেন। প্রতিটি কেন্দ্রে আসলে সিসি ক্যামেরা থাকছে। এছাড়া যদি আমরা একটু তথ্য জায়গাতে বলে থাকি, খুলনার 6টি যে আসন রয়েছে এই 6টি আসনে 1100 সেনা মোতায়েন থাকবে। এর পাশাপাশি প্রতিটি উপজেলায় 2 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে 2 জন করে পুলিশ সদস্য এবং 13 জন করে আনসার সদস্য থাকবেন। প্রতিটি ভোট কেন্দ্রে যেমন বলছিলাম সিসি ক্যামেরা রয়েছে। সব কিছু মিলিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন এবারের ভোট কেন্দ্র অনেক বেশি নিরাপদ হবে এবং এটি যাতে আরও বেশি নিরাপদ করা যায় সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা আসলে কিন্তু বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের সহকর্মী তানজিম আহমেদ কি জানেন, তিনি আমি জানি যে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে তারাও একাধিকবার কথা হয়েছে। একটু তানজিম আহমেদ আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচনের নিরাপত্তা, ভোটারদের উৎসব যেটি আপনি আসলে বলছিলেন সেই উৎসবটা প্রত্যাশায় পূরণ করা বা তাদের প্রত্যাশার জায়গাটা পূরণ করা, সেই জায়গায় জেলা রিটার্নিং কর্মকর্তা কতটুকু প্রস্তুত রয়েছে এবং যারা আসলে আইনশৃঙ্খলা বাহিনী কতটা প্রস্তুত রয়েছে, আপনি মাঠ পর্যায়ে কী দেখলেন? আসলে আপনাকে আবার একটু জানিয়ে রাখতে চাই যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছু সময় পরেই, সেখানে আমরা প্রার্থীদের বা যারা সাধারণ মানুষ রয়েছেন ভোটার রয়েছেন তাদের উৎসবের কথা বলি বা আগ্রহের কথা বলি, সবার আগে তারা যে বিষয়টি বলেছেন সেটি তারা সবাই চান একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং খুবই আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে নিরাপদ একটি ভোটের প্রত্যাশা তারা করেছেন। সেই উদ্দেশ্য নিয়ে তারা আসলে সবার আগে তারা বলছেন তারা একটি নিরাপত্তা ব্যবস্থা চান, এমন নিরাপত্তা বলায় যেখানে কোনো ধরনের ভয় বা শঙ্কা থাকবে না এবং তারা নিরাপদে ভোট দিয়ে তারা তাদের যে অধিকার সেই অধিকারটি তারা আসলে প্রয়োগ করবেন, ভোটাধিকারটি তারা প্রয়োগ করতে চান। সেই বিষয়ে আমরা অসংখ্য ভোটারের সাথে কথা বলেছি, তারা আসলে সবারই চিন্তা চেতনা অনেকটা কাছাকাছি। একই সাথে এই বিষয়টি নিয়ে আমরা একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যেমন কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথেও, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নিশ্চিত নিরাপত্তার চাদরে আসলে পুরো শহর থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল ঢেকে দেওয়া হবে। একটা প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ইতিমধ্যে নেওয়া হয়েছে। একই সাথে তারা কিন্তু আপনি জানেন যে খুলনাতে 840টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে 585টি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। সেই জায়গাগুলোতে আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন এবং তারা কিছু কৌশলগত জায়গা আসলে অবলম্বন করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে এসব কৌশল তারা এখনই আসলে সামনে আনছেন না অথবা তারা এটি তাদের মধ্যে গোপনীয়ভাবেই রেখেছেন, যেটি সময়ের সাথে সাথে আসলে দেখা যাবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেটি যত দ্রুত সম্ভব খুব দ্রুত সময়ের মধ্যেই এটি আসলে সমাধান করা হবে। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে যারা রয়েছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যেমন দায়িত্ব পালন করছেন, একটা সমন্বিত পরিকল্পনা কিন্তু নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। একই সাথে বডি অন ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার আওতায় ভোট কেন্দ্রগুলোকে নিয়ে আসা হয়েছে এবং এর ফলে কিন্তু একটি সুষ্ঠু ভোট আর প্রত্যাশা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে নিয়োজিত রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন।
ধন্যবাদ তানজিম আপনাকে দর্শক, আমরা আসলে শুনছিলাম খুলনার নির্বাচনের সার্বিক পরিস্থিতির কথা। সব কিছু মিলে যেটি আসলে আমরা আলোচনা করছিলাম যে খুলনায় কিন্তু একেবারে উৎসবের একটি আবহ তৈরি হয়েছে, যে কিছুক্ষণ পরেই যে ভোট হবে সেই ভোটকে কেন্দ্র করে একেবারে উৎসবের একটি আমেজ, এবং এখানকার মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন যে কখন আসলে তাদের ভোটটি দিবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচন নিয়ে সবশেষ। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রুবেল জানাচ্ছিলেন খুলনা বিভাগের নির্বাচনের সবশেষ খবর। একটু আমি রাইদুল ইসলাম শুভর কাছে যেতে চাই। এই যে ঢাকায় বেশ কয়েকটি আসনের গণসংযোগ আপনি কাভার করেছেন এবং প্রচার প্রচারণা শেষ হয়েছে, শেষ হয়ে যাওয়ার পরে একটু পরেই ভোট গ্রহণ শুরু হবে। যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন তাদের ভাবনাটা কি আসলে নির্বাচনে? জি আব্দুল ভাই, আপনি যেমনটা বলছিলেন যে এই পুরো নির্বাচনী প্রচারণা তো বিগত একদিন আগেই শেষ হয়েছে, অর্থাৎ 10 তারিখ রাতেই কিন্তু শেষ। আমরা সকাল শেষ হয়েছে বলে আমরা যেমনটা জানি 7টায়। তো সেই জায়গা থেকে কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে যে আমরা নির্বাচনের যে ভোট গ্রহণ সেটিতে আমরা চলে যাব, যে যার আসন দেয়া আছে। আমি যে আসনগুলো আসলে বিগত দিনগুলোতে কাভার করে আসছি, যেগুলো আসলে দেখতে পেয়েছি যে মানুষের মধ্যে কিন্তু একটা অন্যরকম আকাঙ্ক্ষা উদ্দীপনা কাজ করছে। দীর্ঘদিনের একটা শাসন ব্যবস্থা বা একটা রাজনৈতিক দলের হচ্ছে যে দেশ পরিচালনা করা, সব কিছু মিলিয়ে মানুষ এবার একটা পরিবর্তন দেখতে চাই। মানুষের যে আশাটা ছিল, এই যে 24-এর আন্দোলনটি হলো, তার পরবর্তীতে যে কখনোই কোনো ক্ষমতা আসলে দীর্ঘস্থায়ী হতে পারে না, এটি কিন্তু মানুষ এবার জেগে উঠেছে বা ভাবনাটা জাগছে তাদের মধ্যে। তারা বলছে যে তাদের মনের মতো করে যারা আসলে যোগ্য তারাই আসলে তাদেরকে তারা ভোট দিবেন। আর যেই প্রার্থীদের আসলে যেমনটা হয়ে থাকে, আমরা দেখে থাকি যে এই ঘরে ভোটের যখন প্রচারণা থাকে তখন তারা ভোটারদের ঘরে আসে, দ্বার প্রান্তে এসে ভোট চান। তারপরে কিন্তু ঠিক নির্বাচিত হয়ে গেলে তারপরে তাদের তেমন কোনো একটা তাদের সাথে সাক্ষাৎ, ভোটারদের সাথে সাক্ষাৎ কিন্তু দেখতে পাওয়া যায় না। এবার কিন্তু তারা বলছে যে না, আমরা এমন একটা নির্বাচিত সরকার চাই বা এমন একজন প্রার্থী চাই, আমাদের নির্বাচিত প্রতিনিধি চাই যে যারা আসলে আমাদের কাজ করবে, আমাদের অধিকার আদায়ে কাজ করবে, আমাদের দেশের জন্য কাজ করবে। তো এবারের কিন্তু নির্বাচনটা আসলে সত্যি মানে একটা অন্যরকম নির্বাচন হতে যাচ্ছে, এবং ভোটারদের মধ্যেও কিন্তু তেমনই আকাঙ্ক্ষা। আমরা যখন যে সময় প্রচারণা চলছিল, যে আসনগুলোতে আমরা গিয়েছিলাম, সেখানকার ভোটারদের কাছ থেকে কিন্তু শুনছিলাম। আজকে যেহেতু আর কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শুরু হবে, আসলে মানুষ আশা রাখছে যে এবারের ভোট গ্রহণটা আসলে সুষ্ঠু নিরপেক্ষভাবেই হবে, এবং তারা তাদের পছন্দ মতো যারা যোগ্য তাদেরকে আসলে বেছে নেবে বলে তারা কিন্তু বলছেন। তবে আরেকটি বিষয় এখানে আমি একটু যুক্ত করতে চাই যে ঢাকা শুধু নয়, ঢাকার বাইরেও কিন্তু বেশ কিছু আসন রয়েছে যেগুলোতে কিন্তু আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই কিন্তু হতে যাচ্ছে, যেটা প্রায় সমীক্ষা দেখা গিয়েছে যে 75টি আসন রয়েছে, যে আসনটিতে আসলে দেখা যায় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো সবগুলোই আসলে সবাই আসলে প্রতিপক্ষ, তারপরেও আসলে হ্যাভিওয়েট প্রার্থী আমরা যেমনটা বলে থাকি আর কি, আমাদের সেই জায়গা থেকে আসলে অনেক সমীক্ষা উঠে এসেছে। আচ্ছা, আমরা এখানে তো 11 জন আছি, আমরা ঢাকায় কাজ করি বা ঢাকায় এই সংবাদ কাভার করি। আপনারা বলেন তো, ঢাকার যে 20টি আসন রয়েছে, 20টি আসনের মধ্যে ঢাকার সবচেয়ে বেশি আলোচিত আসন কোনটি, বা যে আসন নিয়ে, যে আসনের প্রচারণা নিয়ে, গণসংযোগ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে? ঢাকা 8-এর সবচেয়ে বেশি গণসংযোগ প্রচারণা কভার করেছেন তানভীর হাসান বেগ। এই ঢাকা 8-এর ইলেকশন একদিন পিছানো যায় না? পিছানো তো যাবে না, কারণ কি ভোটের যে দিন সেটি তো ঠিক করে ফেলা হয়েছে, অর্থাৎ তার কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু হবে এবং ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া শুরু করবে। তো আমরা দেখেছি যে প্রচারণা যখন শুরু হয়েছিল, ঠিক তারপর থেকেই কিন্তু এই ঢাকা 8 আসন নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সবশেষ যেটি আমরা দেখতে পেয়েছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি রয়েছেন প্রচারণায় একদম শেষ মুহূর্তের দিকে, তিনি কিন্তু আমরা দেখেছি, আপনারা কিন্তু নিশ্চয়ই সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে বেশ কয়েকটি সাউন্ড সিস্টেম নিয়ে তিনি একদম যে বিএনপির যে কাণ্ডারি রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, তার বাসার সামনে দিয়ে কিন্তু গান বাজনা করে কিন্তু তিনি এক ধরনের প্রচারণা কিন্তু চালিয়েছেন। এবং আমরা যখন এই ঢাকা 8 আসনের প্রচারণা সংবাদ যখন কাভার করছিলাম, ঠিক তখন আমি দেখতে পেয়েছি যে
পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু ছিল এবং এটি নিয়ে কিন্তু নেটিজেনদের মধ্যেও কিন্তু আমরা দেখতে পেয়েছি এক ধরনের উৎসাহ উদ্দীপনা এবং তারা এটি নিয়ে বেশ আলোচনা সমালোচনাও কিন্তু করেছে। এবং এই ঢাকা ৮ আসন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে দুই হেভিওয়েট প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এই দুইজন কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ ক্রমেই কিন্তু করে গিয়েছেন এবং প্রচারণার শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা করে গিয়েছিলেন। আমি আবারও মেঘের কথা একটু কেড়ে নেই, কারণ এখানে আবারও কমিশনের পক্ষে একটু কথা বলতে হচ্ছে, কারণ এখানে ওই যে রাজনৈতিক সংস্কৃতির যে একটা পরিবর্তন, তার মানে এবার ভোটে সেটা লক্ষ্য করা গেছে যে একজন প্রার্থীর বাসার সামনে দিয়ে আরেকজন প্রার্থী প্রচারণা চালিয়ে যেতে পারছে হরহামেশায়। তার মানে এখানে রাজনৈতিক যে পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন, যেটি বারবারই বলা হচ্ছিল যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে আসলে ভোটের পরিবর্তনটা হবে না। এই যে সহিংসতা, হানাহানি, এই জায়গাগুলো থেকে বের হওয়া যাবে না। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এবার রাজনৈতিক সংস্কৃতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ওবায়দুল, একটু পরে তো ভোট গ্রহণ শুরু হচ্ছে, আপনার কাছে সবশেষ কি খবর রয়েছে সেখানকার? ধন্যবাদ আফজাল। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর এই ভোট উৎসবে সামিল হতে কিন্তু মানুষ ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহ বিভাগের 4 জেলা অর্থাৎ ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এবং শেরপুর, এই 4টি জেলায় 24টি আসন রয়েছে। এর মধ্যে শেরপুর 3 আসনে জামায়াতের যিনি প্রার্থী তিনি মৃত্যুবরণ করায় এই আসনটি স্থগিত করা হয়েছে। এতে 23টি আসনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 23টি আসনে 132 জন প্রার্থী কিন্তু তারা ভোটের মাঠে লড়াই করছেন এবং এই 23টি আসনে মোট ভোটার রয়েছে কিন্তু প্রায় 78,000। তারা কিন্তু এই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আমরা যেটি দেখেছি যে সাধারণ মানুষও কিন্তু এবার বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কিছুক্ষণ পরের যে ভোট গ্রহণ শুরু হবে সেই ভোট দেওয়ার ক্ষেত্রে। এবং এই প্রচারণার ক্ষেত্রেও কিন্তু মানুষের একেবারে সরব উপস্থিতি আমরা বিশেষ করে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচারণা ছিল সেখানে কিন্তু সামিল হয়েছেন এবং তারা জানান দিয়েছেন যে এবারের ভোটটা হবে ভোট উৎসব, এমনটি কিন্তু আসলে জানান দিয়েছেন। এবং প্রার্থীরাও কিন্তু সেই অনুযায়ী তাদের যে অ্যাক্টিভিটি সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত ময়মনসিংহ বিভাগে যে নির্বাচনের পরিবেশ সেটি কিন্তু শান্তিপূর্ণ রয়েছে। যদিও এই ময়মনসিংহ বিভাগের 4টি জেলায় ভোট কেন্দ্র রয়েছে 1733টি, এর মধ্যে 1181টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে প্রশাসন যেটি বলছে যে এই ভোট কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে আনসার সদস্য থাকবেন সেখানে 2 জন, পাশাপাশি পুলিশের কিন্তু সদস্য থাকবেন প্রতিটি কেন্দ্রে 12 থেকে 16 জন করে। এবং এখানে যে সেনাবাহিনীর টহল থাকবে, পাশাপাশি এখানে বিজিবি, র্যাব অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি কেন্দ্রই আসলে নিরাপত্তার সাথে তারা সাধারণ মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কিন্তু সব ধরনের আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং যে 2 জন আনসার সদস্য থাকবেন তাদেরকে নির্বাচনী যে সুরক্ষা অ্যাপ সেটি তারা ব্যবহার করবেন এবং কোনো ধরনের গোলযোগের আশঙ্কা কিংবা গোলযোগ যদি তারা দেখতে পান সেখানে সাথে সাথেই তারা সেই অ্যাপের মাধ্যমে জানান দিবেন। এতে করে এই আশেপাশে যে টহল কার্যক্রম চালাবে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সঙ্গে সঙ্গে এই কেন্দ্রগুলোতে আসতে পারবেন এবং সেই গোলযোগ থেকে আসলে ভোটারদেরকে আবারও সেই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেবেন, এমনটি আসলে যিনি রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়গুলো বলেছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও আশ্বস্ত করছেন যে এবারের নির্বাচনটি আসলে শান্তিপূর্ণ করার জন্য আসলে তারা সব ধরনের ব্যবস্থাই গ্রহণ করেছেন।
পাশাপাশি ভোটাররা যেটি বলছেন যে এবার এই বাংলাদেশের যে নির্বাচন এটি একটি অন্যরকম একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেকেই যেহেতু একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজনের ব্যাপারে আসলে তাদেরকে আশ্বস্ত করেছেন, সাধারণ ভোটাররাও কিন্তু সেজন্য বেশ আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে একেবারে বাসে ট্রাকে ট্রেনে যেভাবে পেরেছেন সেভাবে কিন্তু কর্মস্থল থেকে তারা বাড়ি ফিরেছেন। এখন অপেক্ষা যে কখন ভোট গ্রহণ শুরু হবে। তাদের একটাই প্রত্যাশা যে কষ্ট সহ্য করে তারা কর্মস্থল থেকে বাড়ি ফিরেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা যেন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে তারা ভোট দিতে পারেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই যেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পন্ন হয়, এমনটা কিন্তু প্রত্যাশা তারা করছেন। সব মিলিয়ে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী পরিবেশ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ বলা চলে এবং এখন দেখার বিষয় ভোট গ্রহণ শুরু হলে কি পরিস্থিতি তৈরি হয়। তবে ময়মনসিংহ বিভাগে যেহেতু অনেক আসনেই বিএনপি জামায়াতের বিএনপি 11 দলীয় জোটের প্রার্থীদের পাশাপাশি একটি বড় সংখ্যক স্বতন্ত্র প্রার্থী রয়েছে এবং তারাও এই দলীয় প্রার্থীদের সাথে সমান তালে কিন্তু তারা প্রচারণা চালিয়েছেন এবং তারা বেশ মানুষের সাড়াও ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন। সব মিলিয়ে একটি ত্রিমুখী একটি ভোটের লড়াই কিন্তু আমরা দেখতে পাবো এবং এই ত্রিমুখী লড়াইয়ে আসলে ভোটের মাঠে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এমনটাই আসলে কিন্তু ভোটাররা প্রত্যাশা করছেন। এই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে তাহলে কিন্তু ভোটাররা বলছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো সব মিলিয়ে ময়মনসিংহের যে নির্বাচনী পরিবেশ এখনও পর্যন্ত ভালো এবং বলা চলে যে মানুষ একেবারে আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন তারা ভোট কেন্দ্রে যাবেন। তো আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। তো এই ছিল ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি। ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। আপনি ঢাকা 8-এর কথা বলছিলেন, ঢাকায় যে আরও আসনগুলো রয়েছে, সারা বাংলাদেশের 299টি আসনের নির্বাচন হচ্ছে, সেগুলোর কেমন দেখেন? সারা দেশের ভোটের পরিস্থিতির কথা যদি বলতে যাই সেটি কিন্তু আজ নির্ভর করবে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এবং অন্যদিকে প্রশাসনের নিরপেক্ষতা এবং সারা দেশের যত সকল প্রার্থী রয়েছে তাদের আচরণের উপর নির্ভর করবে। কেন বলছি এই কথা? সেটি হচ্ছে যে মূলত আমরা দেখেছি যে হেভিওয়েট দলগুলো রয়েছে তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার পেছনে কিন্তু আমরা এটা এবার নির্বিঘ্নেই বলতে পারি, যেহেতু বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছে। এবং অন্যদিকে কিন্তু এই যে প্রার্থীদের আচরণের কথা যেমনটা বলছিলাম, একদিকে সানবির উপল কিন্তু বলেছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি এবং প্রশাসনের যে নিরপেক্ষতা এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো সারা দেশের যে ভোট সেটি কিন্তু সুষ্ঠুভাবে হবে এবং মাঠে যদি নির্বাচন কমিশন যদি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে এবং অন্যদিকে প্রার্থীরা যারা রয়েছেন তারা যদি ভোটারদের সাথে ভালোভাবে মাঠে যদি ভালো আচরণ করেন, সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে সহিংসতা হবে। তবে যেটি বারবার বলছিলাম যে রাজনৈতিক যে হেভিওয়েট দলগুলো রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় সহিংসতা হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছে। আরেকটি ব্যাপার আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সেটি হচ্ছে বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছে, কিছু আমার সহকর্মী রাইদুল ইসলাম শুভ যেটি বলেছিলেন যে এবারের ভোটারদের মাঝখানে কিন্তু আমরা একটি প্রতিচ্ছবি দেখতে পেয়েছি, সেটি হচ্ছে যে ভোটাররা কিন্তু এবার প্রতিশ্রুতি একদমই বিশ্বাস করছে না। আমরা দেখি যে নির্বাচন ঘনিয়ে আসলেই কিন্তু এই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দেয়, কিন্তু এবার কিন্তু ভোটাররা কিন্তু সেটা ধরে ফেলেছে যে প্রতিশ্রুতি দেওয়ার পর তাদের কিন্তু আর কোনো খোঁজ খবর থাকে না। আমি একটু যোগ করতে চাই এখানে আমার সহকর্মী মেঘের সাথে। আমার কাছে মনে হয়েছে ভোটাররা তাদের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন এবং অধিকার আদায় করে নেওয়ার যে বিষয় সে বিষয়টিতে তারা অত্যন্ত কঠোরভাবে দাঁড়িয়ে আছে, যে তারা বুঝে নিতে চায় যে প্রার্থী যেই প্রতিশ্রুতি দেখ না কেন আমি আমার অধিকারটি অবশ্যই আদায় করে নিব, যিনি নির্বাচিত হন না কেন। আমরা এই গত কয়েকদিনের যে ভোটারদের কাছ থেকে যে কথাগুলো আমরা পেয়েছি এটি একটি আসলে তাদের
নজরদারির বিষয় যে তারা এটা বুঝতে হবে যে ভোটাররা কিন্তু এবার তাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নেবেন, অর্থাৎ বিন্দু পরিমাণও ছাড় না দেওয়ার একটা মানসিকতা আমরা এবার ভোটারদের মাঝে দেখেছি। কাউসার, একই সাথে মেঘ যেমন বলছিল যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসকে নিয়ে পাশের ঠিক আসন 9 আসনে আমরা একটি ব্যতিক্রম ঘটনা এবার দেখেছি। আমি শেষ তারেক রহমান জনসভায় গিয়েছিলেন, সেখানে হাবিবের প্রচারণায় অংশ নিতে। সেখানে গিয়ে দেখেছি যে সেখানকার যে নির্বাচনের পরিবেশ কিন্তু ভিন্ন। 8 আসনে আফজাল, যেখানে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত একটি অবস্থা, পাল্টাপাল্টি অবস্থা, সেখানে তাসনিম জারা এবং হাবিবুর রশিদ হাবিব তারা কিন্তু নির্বাচনে যে নতুন একটা সংস্কৃতি সৃষ্টি করেছেন, সেটি 9 আসন, পাশের আসনটি। তো নতুন সংস্কৃতি হচ্ছে এরকম যে দুটি দলের যে 2 জন প্রার্থী হেভিওয়েট বলা হয় এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বলা চলে, এবং তাদের মধ্যে যে সহনশীলতা, সেই সহনশীলতা ভোটের মাঠে ভোটারদেরকে বেশ উদ্বুদ্ধ করেছে এবং তারা কনফিউজ যে আসলে তাদের আচরণ এতই ভালো ছিল যে আসলে কাকে রেখে কাকে ভোট দেবেন, এরকম একটি প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ভোটারদের মধ্যে চলে এসছে। এটি বেশ নজর কেড়েছে। ঢাকা 14 আসনেও তো এরকম দেখেছি যে হ্যাঁ, 14 আসনে সেরকম এবং মীর আহমেদ বিন কাসিম। ঢাকার বেশ কয়েকটি আসনে এরকম লক্ষ্য করা গেছে। তবে একটি হাস্যরসাত্মক হলেও, যেহেতু ওই আসনটি নিয়ে বেশ হাস্যরসাত্মক অবস্থা তৈরি হয়েছে, আমরা প্রত্যাশা করব যে নির্বাচনের পরে ফলাফল যাই আসুক, এই 2 জন প্রার্থী অন্তত যেই জিতবে তার বাসায় মিষ্টি নিয়ে যাবে অথবা কোলাকুলি করবে। আচ্ছা আফজাল ভাই, আমি একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু আমি ঢাকার বেশ কয়েকটি আসন সেই প্রচারণার সময় হচ্ছে কাভার করেছি, এর মধ্যে কিন্তু রূপল ভাই বলছিলেন যে 14 আসনের কথা। 14 আসনে কিন্তু এবার কিন্তু বেশ আলোচিত বা বেশ গুরুত্বপূর্ণ একটি আসন ধরা হচ্ছে, এই কারণে যে 2 জন রাজনৈতিক দলের প্রার্থী যারা আছেন তারা কিন্তু একজন গুমের শিকার হয়েছেন এবং একজন দীর্ঘদিন থেকে গুম নিয়ে কিন্তু কাজ করে আসেন, অধিকার লড়াই, এবং তার নিজের হচ্ছে যে পরিবারের সদস্যও কিন্তু এখানে সেই শিকারেও কিন্তু হয়েছিলেন। তো সবকিছু মিলে সেই আসনটিতে আমরা লক্ষ্য করেছি যে 2 দলের যে যারা প্রার্থী, 2 দলকে কিন্তু আসলে সেই সম্মানের জায়গা কিন্তু ধরে রেখেছেন এবং প্রচারণাটা কিন্তু মানে এমনভাবে করছেন যে কারো উপরে কাদা ছোড়াছুড়ি যে এটা দেখা যায়। যেমন আমরা আসলে শুনছিলাম যে আমাদের সহকর্মী মেঘ বলছিলেন যে তার আসনের যে মির্জা আব্বাস এবং হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির মধ্যে যে একটা বেশ টম এন্ড জেরির খেলা যেটাকে আসলে বলা হয়ে থাকে, সেটি চলছিল। তো এই এমনটা কিন্তু খুব শান্তভাবেই কিন্তু মোটামুটি এই আসনটিতে আসলে আমরা দেখেছি যে প্রচারণা চলছে, যে ঠিক ঢাকা 14 যেমনটা আসলে ভাই বলছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে আজকেই কিছুক্ষণ পরে যেহেতু ভোট গ্রহণ শুরু হবে, কয়েকটি আসন নির্ধারণ করা হয়েছে যেটিতে আসলে ভোট দেবেন তারা প্রার্থীরা, তো সেটিতে আসলে বোঝা যাবে কতটুকু আসলে সুষ্ঠু হচ্ছে। রায়দুলের কথা রেখে আবার যদি একটু বলতে চাই যে ঢাকার মধ্যে যখন আমরা অনেকগুলো আসন নিয়ে আলোচনা করছি, ঢাকার বাইরেও এরকম অবস্থা কিন্তু তৈরি হয়েছে এবং সারা দেশে আপনি যদি বলেন যে সেখানে বিএনপির পাশাপাশি অন্য যে বিএনপি যারা স্বতন্ত্র প্রার্থী আছে তাদের মধ্যেও এ ধরনের টম এন্ড জেরি খেলা আমরা দেখেছি। এটা নির্বাচনের একটা সৌন্দর্য বা গণতন্ত্রের একটা সৌন্দর্য বলা চলে এবং নির্বাচনের মাঠে এরকম প্রচারণা আমরা এর আগে বিগত দিনে যখন হাড্ডাহাড্ডি লড়াই নির্বাচন হয়েছে তখন হয়েছে। এবার যুক্ত হতে চাই বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব অপুর কাছ থেকেই জানবো সেখানকার ভোটের সবশেষ খবর। আফজাল, আপনাকে ধন্যবাদ। প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল বিভাগে 6টি জেলা রয়েছে আর এই 6টি জেলায় 21টি সংসদীয় আসন, আর এই 21টি সংসদীয় আসনের জন্য এখানে ভোটের মাঠে রয়েছেন 131 জন প্রার্থী। আর এই 131 জন প্রার্থী আমরা দেখেছি ভোটের প্রচারণাকালীন সময়ে রীতিমতো তারা সরগরম করে রেখেছে এই 21টি সংসদীয় আসন। যদিও বা হেভিওয়েট যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচারণার ধরনটা একটু ভিন্ন রকম ছিল, তাদের মধ্যে এক ধরনের আমেজটা ভিন্ন রকম ছিল, তবে অন্য প্রার্থীরাও প্রচারণার কেউ কারো থেকেই কম নয়। এবং গত পরশুদিনকেই ভোটের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। গত 2 দিন আমরা দেখেছি নজিরবিহীন এক নিরাপত্তা করা হয়েছে, নিরাপত্তার চাদরে গোটা বরিশাল বিভাগকেই ঢেকে রাখা হয়েছে। বরিশাল রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন মঞ্জুর মোর্শেদ, তিনি জানিয়েছেন যে বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসনে 2838টি এখানে কেন্দ্র রয়েছে এবং
এই কেন্দ্রের মধ্যে তারা গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাদামাটা কথা যদি বলা যায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এই 2838টি কেন্দ্রের অর্ধেকেরও বেশি রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা। সেই সাথে সাথে দুর্গম উপজেলা, বরিশাল বিভাগে 42টি উপজেলা রয়েছে। 42টি উপজেলার মধ্যে 13টি উপজেলাকে তারা দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর অল্প কিছুক্ষণ বাদেই ভোট গ্রহণ শুরু হবে। আমরা এ পর্যায়ে আমি যুক্ত করে নিতে চাই আমার আরেক সহকর্মী রয়েছে বরিশাল ব্যুরো অফিসের মেহেদি হাসান বাপ্পিকে আমি এই মুহূর্তে যুক্ত করে নিতে চাই। বাপ্পি, এই নির্বাচনকালীন সময়টাতে আপনি আমার সাথে থেকে গোটা বিভাগটাই আমরা নজরে রাখার চেষ্টা করেছি, বিশেষ করে ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, এই যে 6টি জেলা রয়েছে, এক একটি জেলার এক একটি কাঠামো রয়েছে। আপনার চোখে কি পড়েছে? হেভিওয়েট প্রার্থী, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর সংখ্যা, আপনার কাছে যে তথ্যগুলো রয়েছে আমাদেরকে যদি একটু যুক্ত করে নেন। বরিশাল কিন্তু ভৌগোলিকভাবে যদি আমরা দেখতে চাই, সে কিন্তু নদীমাতৃক এলাকা বরিশাল। তো এই নদীমাতৃক বরিশালে কিন্তু প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা আমরা গত কয়েকদিন ধরে দেখেছি। আজ কিন্তু ভোট হবে, কিছুক্ষণ পরেই ভোট অনুষ্ঠিত হবে এবং ভোটারদের মাঝেও কিন্তু আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখবো আর কিছুক্ষণ পর। কারণ আমরা পাড়া মহল্লা এবং প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে কিন্তু গিয়েছি আমরা, সেখানে কিন্তু তারা বিভিন্ন গান গেয়ে এবং নেচে গেয়ে এক প্রকার বলাই যায় যে তারা একটা উৎসব মুখর ভোটের কথা সবাই বলছে। প্রার্থীরা চাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল চাচ্ছিল যে যারা ভোটে অংশ নিয়েছে যে ভোটটা যেন উৎসব মুখর হোক, এবং ভোটাররাও প্রত্যাশা ছিল ভোটটা যেন উৎসব মুখর হোক। আইন শৃঙ্খলার যে বাহিনীর তৎপরতা, সেটিও কিন্তু বলছেন যে অনেকটাই নজিরবিহীন। আমরা জানি যে সিসি ক্যামেরা বসানো হয়েছে প্রত্যেকটি কেন্দ্রে, যে সাধারণ যে কেন্দ্রগুলো রয়েছে তাতে 2টি করে এবং যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে তাতে 6টি করে। আপনার কাছে কি তথ্য রয়েছে বাপ্পি? বরিশালের এই যে দুর্গম এলাকাগুলো, বিশেষ করে 42টি উপজেলা আমাদের এই বিভাগের এর মধ্যে কিন্তু 13টি উপজেলাকে দুর্গম চিহ্নিত করা হয়েছে। এবং একই সাথে আমরা যেটা দেখেছি, গোটা জেলায় আজ রাতে কিন্তু গত রাত থেকেই কিন্তু গোটা জেলায় সেনাবাহিনী, পাশাপাশি নৌবাহিনী, সকলেরই কিন্তু নিশ্চিদ্র একটা নিরাপত্তা বলয় কিন্তু তারা 3টি স্তরে রাখার চেষ্টা করে। কিন্তু দেখার মতন, কেননা আপনিও দেখেছেন, আমিও দেখেছি যে প্রত্যেকটি জেলায় আলাদাভাবে মহড়া কার্যক্রম করেছে, টহল দিয়েছে, সেনাবাহিনী দিয়েছে, বিজেপি দিয়েছে, মানে যৌথ বাহিনীর এক একটা হুই তারা টহলগুলো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, যাতে করে ভোটাররা আজকে দিনে কেন্দ্রে আসেন। আইন শৃঙ্খলা বাহিনী বা মাঠ প্রশাসন বারবার যে আহ্বানটি জানাচ্ছিল যে প্রত্যেকটি কেন্দ্রে যেন ভোটাররা আসেন। বরিশালের বাইরে যে জেলা শহরগুলো রয়েছে সেখানেও কিন্তু বেশ কয়েকজন বাপ্পি আমরা দেখেছি যে তারকা প্রার্থী রয়েছে, মানে একটু হেভিওয়েট যাদেরকে বলা হয়, মিডিয়া বারবার কাভারেজ পাচ্ছে। তার মধ্যে পটুয়াখালীতে রয়েছে, ভোলায় রয়েছে। আপনার কাছে কি তথ্য আছে একটু দর্শকদেরকে জানাতেন যদি। তরুণ ভোটার কিন্তু বৃহৎ একটা অংশ, যাদের ভোট এই ফলাফল পরিবর্তন করে দেওয়ার মতো, এবং তারা সবাই একটাই প্রত্যাশা, তাদের টেকসই উন্নয়নে যিনি কাজ করবেন। টেকসই উন্নয়ন বলতে এই অঞ্চলের জন্য আলাদাভাবে বেশ কিছু কিন্তু দাবি করছেন এখানকার ভোটাররা। সেই সাথে সাথে যে দলগুলোর হেভিওয়েট যারা শীর্ষ যারা নেতা রয়েছেন তারাও বরিশালে এসে আলাদাভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন করা, ভোলার গ্যাস বরিশালে আনা এবং এই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা, স্বাস্থ্য খাতের দিকে তাকানো, এই বিষয়গুলো কিন্তু বারবার এসেছে। আমি আপনার কাছে সবশেষ প্রশ্ন করব, কেমন ভোট হবে আজকে বরিশালে? আশাই করা যায় সুষ্ঠু নির্বিঘ্নে সবাই ভোট দিবে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, যাতে একটি ভালো দেশ আগামীতে পরিচিত হয়। আপনাকে ধন্যবাদ আফজাল। আমার সহকর্মী বাপ্পি যেমনটা জানিয়েছে, আমার কাছেও ঠিক একই তথ্য রয়েছে। এখানে একটি নির্বিঘ্ন শান্তিপূর্ণ ভোট হবে। গেল কয়েকদিনে বরিশালে কিন্তু সেই অর্থে বড় ধরনের সহিংসতার ঘটনা, প্রাণহানির ঘটনা সেই অর্থে নেই। সবারই প্রত্যাশা আজকে দিনটিতে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী, ভোটার এবং রাজনৈতিক দল এবং প্রার্থী সবার সংশ্লিষ্ট প্রয়াসে আজকের দিনটিতে একটি শান্তিপূর্ণ ভোট হবে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হবে। দিন শেষে ফলাফল ঘোষণা হবে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজকে ভোটের ফলাফল জানানো হবে। আমরা হয়তো সারা দিনই আজকে সময়ের দর্শকদেরকে প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা জানানোর চেষ্টা করব প্রত্যেক মুহূর্তের খবরাখবর। আমার কাছে আপাতত আফজাল
এই শেষ লগ্নে এতটুকুই খবর ছিল। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব উপ। একটু কুমু আপার কাছে আরেকবার আসতে চাই যে এবার তো গণভোটও হচ্ছে মানে, এবং গণভোটের যে 4টা প্রশ্ন, 4টা প্রশ্নের আপনি একমত হলে হ্যাঁ বলুন, না বলুন, নিয়মটা কি ভোট দেওয়ার, কিভাবে দেবেন? আসলে যেহেতু দুটি ভোটই একসাথে হবে, কারণ একই ব্যালট হচ্ছে ভিন্ন থাকছে, গণভোটের ব্যালটের রংটা কিন্তু গোলাপি কালারের থাকছে এবং জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ব্যালট সাদা রঙের থাকছে। তো প্রার্থীরা হচ্ছে আসলে দুটো ব্যালটই একসাথেই নেবেন, তাদের যে পোলিং অফিসারের কাছ থেকে নেবেন ভোটাররা, নেওয়ার পরে কিন্তু একই বক্সেই তারা ফেলবেন, একই বাক্সতেই ফেলবেন। একই বাক্সতেই ফেলে যখন এটা গণনার সময় সেক্ষেত্রে আলাদা করে নেওয়া হবে, কারণ যেহেতু দুইটাই ব্যালটের রং ভিন্ন, সেক্ষেত্রে যখন ফলাফলটা গণনা করতে বসবেন যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা থাকবেন, সেক্ষেত্রে গণভোটের কাগজটা ব্যালট আলাদা হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটটা আলাদা হবে। আলাদা হওয়ার পরে যখন দেখবেন যে তারপরে আসলে পার্থক্য করা হবে যে গণভোটটা কে দিয়েছে বা না কে দিয়েছে, একদিকে যাবে না একদিকে যাবে। আচ্ছা, হায়ে কি টিক চিহ্ন আর নায়েক কি নায়েক ক্রস, নায়েক ক্রস এবং হায় হা, এবং একসাথে কিন্তু শুধু মানে যে গণভোট জাতীয় নির্বাচন সেটা না, একই সাথে কিন্তু পোস্টাল ব্যালটেরও গণনাটা হবে, অর্থাৎ 3টা ভোটের ফলাফল আলাদাভাবে গণনা করা হবে। পোস্টাল ব্যালট যারা নিবন্ধন করেছিল তারা কি সবাই ভোট দিছে? না, সবাই ভোট দেয়নি, তবে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম যে বিশেষ করে পোস্টাল ব্যালটে যারা নিবন্ধন করে তার 1/3 হচ্ছে ভোট দেয় না। তবে এইটা হচ্ছে বাংলাদেশ এখানে প্রথমবারেই কিন্তু সফলতা অর্জন করেছে। আমরা যেটা দেখেছি যে বিদেশে বিশেষ করে বিভিন্ন দেশের যে ভোটগুলো সেক্ষেত্রে প্রায় 7.5 লাখ ভোটার নিবন্ধন করেছিল এবং এর মধ্যে মাত্র 1.5 লাখ মানে ফেরত এসেছে, খালি ব্যালট ফেরত এসেছে, অর্থাৎ ধরেই নেওয়া হচ্ছে যে বাকিগুলো ভোট দিবেন। যেহেতু কিছুক্ষণ এবং 4:30 পর্যন্ত যেহেতু ভোট চলবে, 4:30 পর্যন্ত কিন্তু যদি ব্যালট এসে থাকে পৌঁছায় সেটা কিন্তু কাউন্ট করতে হবে নির্বাচন কমিশনকে, অর্থাৎ মানে এখনও সময় আছে যে কারো হয়তো ব্যালটটা এসে পৌঁছায়নি, যদি 4:30 মধ্যে কারো ব্যালট এসে পৌঁছায় সেটি কিন্তু নিতে হবে নির্বাচন কমিশনকে, কারণ যেহেতু আপনি 4:30 পর্যন্ত ভোট চলবে, সেই ক্ষেত্রে এখনো সময় আছে, বলা যাচ্ছে না যে আরো কতগুলো আসবে। আমরা প্রত্যাশা করি যে সুষ্ঠু একটি নির্বাচন হোক এবং রাজনৈতিক দলগুলোর যে আচরণের পরিবর্তনের কথা আপনারা বলছেন, কোনো ধরনের সহিংসতা হানাহানি না হোক এবং যেই ক্ষমতায় আসুক দেশের মানুষের জন্য কাজ করুক, নতুন বাংলাদেশের জন্য কাজ করুক, রাষ্ট্র মেরামতের যে কথা আমরা বলছি সেটি অব্যাহত থাকুক, সেটি রাজনীতিবিদদের হাত ধরেই হোক। আসলে আমরা যতটুকু দেখেছি আমাদের সবার মুদ্রা কথা যেটা, ভোটাররা সাধারণ মানুষ আসলে স্বস্তিতে থাকতে চায়, এটাই হলো মূল বিষয়। যে কিভাবে থাকলাম, আইনের কোথায় পরিবর্তন হলো কিভাবে, এটি কিন্তু দেখার উদ্দেশ্য, সবার দায়িত্ব হচ্ছে সংসদ সদস্যদের, বিশেষ করে যারা নির্বাচিত হয়ে আসবেন ভোটে, তাদেরই উদ্দেশ্য যে কোথায় সাধারণ মানুষ কি করে ভালো থাকবে। আপনার বাজার দরেই বলেন বা অন্যান্য যেখানেই হাত দেন না কেন, সাধারণ মানুষ এত কিছু দেখতে চায় না যে আসলে আমার জন্য কি করলো, আমার জন্য নয়, আমার বাজার পরিস্থিতিটা কেমন, আমি দুবেলা খেতে পারছি কিনা, আমার জীবনযাত্রাটা আসলে যেভাবে আমার আয়ত্তের মধ্যে থাকছে কিনা, এটি হচ্ছে চায়। যখনই এই স্বস্তিটা দিতে পারবে, সেটি যেই দলেই হোক না কেন, যারাই সরকার গঠন করুক না কেন, যারা স্বস্তি দিতে পারবে জনগণ আসলে তাদেরকেই বেছে নেবে। এখানে আরেকটি বিষয় কিন্তু একটু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এবারের ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী যে দলগুলোই আছে, প্রতিটি দল কিন্তু এই আজকে যে ভোট গ্রহণ শুরু হতে যাবে আর কিছুক্ষণ পর, এই ভোটের সংগ্রামের দীর্ঘদিনের মিত্র ছিল কিন্তু সবাই, এবং তারই কিন্তু একটা প্রেক্ষাপটগত এই গণ অভ্যুত্থানের অংশীদার, একটা প্রেক্ষাপটগত সময় গিয়ে কিন্তু দেখা গেছে যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের স্টেক কিন্তু এই প্রতিদ্বন্দ্বী সবগুলো দলই কোনো না কোনোভাবে যুক্ত আছে সেই স্টেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্বাচনের ফলাফল যেটিই হোক, বাংলাদেশ নতুনভাবে বিনির্মাণে সকল দল কিন্তু ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাবে, এমনটা আমাদেরও প্রত্যাশা রয়েছে, জনগণের কিন্তু সেই প্রত্যাশাই রয়েছে। রবিন, যেখানে যেহেতু রাজনৈতিক দলগুলোর কথা বলা হয়েছিল এবং ভোটাররা কি প্রত্যাশা চাই, সেই জায়গায়
সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলোর যে নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু অনেকগুলো বিষয় ছিল একেবারে যে সাধারণ মানুষকে কেন্দ্র করে, অর্থাৎ তাদের জীবনমান বা তাদের কর্মসংস্থান এইসব বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে রাজনৈতিক দলগুলোর যে ইশতেহারগুলো ছিল সেখানে কিন্তু সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং বক্তৃতার মঞ্চেও কিন্তু আমরা সেটি দেখতে পেয়েছি যে শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের কথাবার্তায় কিন্তু মোটা দাগে কয়েকটি বিষয় ছিল। একটি বিষয় ছিল যে তরুণদের নিয়ে তাদের কি ভাবনা, তরুণদের আশা তরুণদের যেই আকাঙ্ক্ষা রয়েছে সেটি বাস্তবায়ন করা। এবং আমাদের আলাপ আলোচনায় কিন্তু আমাদের সহকর্মীরা অনেকেই বলে এসেছেন এবারের ভোটারদের বড় একটি অংশই তরুণ, সো তাদেরকে কেন্দ্র করেই কিন্তু অনেক প্রতিশ্রুতি এসেছে এবং বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের নিয়ে বা মধ্যবিত্তদের নিয়ে বা তাদের জীবনমান যেন আরেকটু ভালো হয়, আরেকটু যেন সচ্ছলতার ছোঁয়া পান, সেই বিষয়াশয়গুলো কিন্তু রাজনৈতিক দল এখন তো মোটামুটি দুইটি দলই এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী। একজন বলছে যে সবার আগে বাংলাদেশ, আরেক দল বলছে চলো একসাথে গড়ি বাংলাদেশ। সবারই কিন্তু প্ল্যান হচ্ছে বাংলাদেশ। আমাদের সময় একেবারে শেষ। আমরা আপনি তো সবার মতামতই শুনলেন, তো আমরা তো নির্বাচনের পর একটি নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি। একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনি তো বেশ কিছুদিন যাবত আপনি গণমাধ্যমের সাথে জড়িত, তো সেই জায়গা থেকে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আপনার নতুন সরকারের কাছে কি প্রত্যাশা থাকবে? আমার প্রত্যাশা হচ্ছে যে যেটা কুমু আপা বলল যে সাধারণ মানুষ চাই স্বস্তি, সাধারণ মানুষ চাই হচ্ছে যে রাজনীতিবিদদের হাতেই দেশটা থাকুক এবং দেশটা নিরাপদে থাকুক এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ যেন দেশের সার্বভৌমত্বে আঘাত হানতে না পারে, সেই দিক থেকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সচেতন থাকুক এবং মানুষ স্বস্তি নিয়েই এই বাংলাদেশে বসবাস করুক। কাউসার, আমরা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলাম, যেটি মেঘ বলল যে এই যে ভোট গ্রহণ শুরু হচ্ছে কিছুক্ষণ পরে এবং এখন ভোট গ্রহণ শেষ হবে এবং আমরা সাধারণত জানি যে ভোট গ্রহণের পরের সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা সেই সময় সবচেয়ে বেশি থাকে। তো কী ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে রাখছে? আফজাল, আমাদের সহকর্মী কুমু যেমনটি বলেছিলেন যে একটি নজিরবিহীন নির্বাচন আসলে অনুষ্ঠান করতে চায় নির্বাচন কমিশন এবং যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন। তো এবারই কিন্তু সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে যাতে নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠুভাবে হয় এবং ভোটাররা যেন নিরাপদে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন, এটি আসলে অন্যতম লক্ষ্য। তো এবার প্রায় 10 লক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে আছেন এবং আমাদের বাঙালির যে প্রচণ্ড আস্থার একটি বাহিনী রয়েছে সশস্ত্র বাহিনী, প্রায় 1,04,000 সশস্ত্র বাহিনীর সদস্য এবারে নির্বাচনে মাঠে আছে। এবং এই যে নির্বাচনের যে পরিবেশ এই মুহূর্তে এখন পর্যন্ত যা আছে, মানুষ কিন্তু আশঙ্কা করেছিল যে নির্বাচন হবে না, কারণ কিছু টার্গেট কিলিংয়ের বিষয় ঘটেছিল, বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল। অনেকেই আশঙ্কা করছিল যে আসলে নির্বাচন অনুষ্ঠিতই হবে না, কিন্তু তারপরেও একটি মাহেন্দ্রক্ষণে আমরা আজ এসে পৌঁছেছি, আর কিছু সময় পরে নির্বাচন শুরু হবে। এটির একটি অন্যতম প্রধান ভূমিকা কিন্তু সশস্ত্র বাহিনী রেখেছে এবং সেই সশস্ত্র বাহিনী 1,04,000 সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকছেন নির্বাচনে। এবং পুলিশ বাহিনীর কথা, যে মনোবল যারা হারিয়ে ফেলেছিলেন সেই পুলিশ বাহিনী তাদের মনোবল ফিরে পেয়ে তারাও কিন্তু এই নির্বাচনে খুব চমৎকারভাবে তাদের ভূমিকা রাখছেন এবং 1,86,000-এর বেশি পুলিশ সদস্য সারা দেশে নির্বাচনে যাতে নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারেন এবং নির্বাচন সুষ্ঠু হয় সে লক্ষ্যে তারা কাজ করছেন। আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পরিমাণ সদস্য এবার নির্বাচনে মাঠে আছেন। 5,76,000-এর বেশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য কিন্তু এবার মাঠে আছেন এবং র্যাব আছে 9,000, বিজিবিও আছে, অর্থাৎ সব মিলিয়ে সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড আছেন, নৌবাহিনী তারাও কাজ করছেন। তো সব মিলেই এটি আসলে নজিরবিহীন বলা যায় যে সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবার মাঠে আছেন। লক্ষ্য একটাই, যাতে ভোটাররা নিরিবিলি এবং নিরাপদে এসে ভোট দিতে পারেন এবং সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন যেন হয়। এবং যে বিষয়টি আপনি বলছিলেন যে ভোট গণনার পরে কোনো ধরনের সহিংস পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সব কিছু মিলিয়েই তারা কাজ করছে। কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু পরেই ভোট গ্রহণ শুরু হবে। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলাপ।